দেখেন, আজকে হচ্ছে 4 এপ্রিল 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 39তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 5ম ক্লাস। আপনাদের আমি একটা সাজেশন দিয়েছি, দেখেন দেওয়ানি কার্যবিধির সেই সাজেশনের 11 নম্বর প্রশ্নের দিকে আলোকপাত করুন। 11 নম্বর প্রশ্নে সবাই দেখেন যে কোন কোন ক্ষেত্রে মামলার আর্জি খারিজ করা যায়, আর্জি খারিজের বিরুদ্ধে প্রতিকার কি, এবং এই ধরনের প্লেইং প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। এখন যে ধরনের আসে, যে ধাঁচের আসে, সেটা হলো ওই যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট, দা কোড অফ হবে, তা অফ হয়ে গেছে। দা কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর বিধান অনুযায়ী আর্জি প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণ সমূহ উল্লেখ করে মন্তব্যটি ব্যাখ্যা করুন। তো এটা ছাড়াও আমাদের 11 পথে আছে আর্জি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুর হলে কি প্রতিকার আছে, তারপরে আর্জি খারিজের দরখাস্তের মুসাবিদা, তারপরে আর্জি খারিজ কি, আর্জি ফেরত কি। এছাড়াও অসংখ্য সমস্যামূলক প্রশ্ন 11 নম্বরে আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সরাসরি চলে যাই উত্তরপত্রে। দেখেন, আপনাদের উত্তরপত্র দিছি, 11 নম্বর প্রশ্নের উত্তরপত্র একটু হাতে নেন। তো গতদিন যদিও আমরা 11 নম্বর প্রশ্ন প্রথমে একটু শুরু করেছিলাম, তার মানে আরজি প্রত্যাখ্যান কাকে বলে এটা আমরা শুরু করেছিলাম, এবং তারপরে বেশ কিছু দূর আগাইছিলাম, প্রতিকার কি এই পর্যন্ত গেছিলাম। তো তার আগে যেহেতু আপনারা নতুন দু একজন আসছেন, আপনাদের জন্য আবার শুরু থেকে একটু বলি যে আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে যে ঝামেলাটা বাধে, আরজি খারিজ আর মামলা খারিজ, এই দুইটা জিনিস আমরা আসলে ভুলাই ফেলি, যে আরজি খারিজ কি আর মামলা খারিজ কি। তো আরজি খারিজ হলো, আপনারা জানেন যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, এবং আরজিতে প্রকৃতপক্ষে কি কারণে মামলাটা করলো, কে করলো, কার বিরুদ্ধে করলো, কি প্রতিকার সে চায়, এই সব কিছু থাকে হচ্ছে আরজিতে। তো যদি আরজিতে কোনো ত্রুটি থাকে, তখন আদালত আরজি খারিজ করতে পারে। অর্থাৎ যার মাধ্যমে মামলাটা দায়ের করা হলো সেই আরজিতে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আরজি হয় খারিজ। আর যখন আরজি দাখিল করা হয়ে যায়, বিবাদী বরাবর সমন পায়, সমন পাওয়ার পর বিবাদী এসে হাজির হয় অথবা লিখিত জবাব দাখিল করে, এরপরে মামলার শুনানির দিন নির্ধারিত হয়। এরকম কোনো মামলা চলাকালে বাদীর যদি কোনো ত্রুটি থাকে, বাদীর যদি কোনো ত্রুটি থাকে, তাহলে মামলা হয় খারিজ। তো বাদীর ত্রুটি বলতে এখানে অনেক কিছু বোঝায়, আপাতত এতটুকু মনে রাখেন, আমরা 9 আদেশে মামলা খারিজ করছি যে শুনানির দিন বাদী আসে নাই, মামলা হবে খারিজ। ত্রুটি কার? বাদী। সমন বিনা জারিতে ফেরত আসছে, বাদী 30 দিনের মধ্যে পদক্ষেপ নেয় নাই, মামলা হবে কি? খারিজ। তো এরকম আরজির ত্রুটির কারণে হয় আরজি খারিজ, আর বাদীর ত্রুটির কারণে হয় মামলা খারিজ। এবং আরজি খারিজ হচ্ছে একটা ডিক্রি। আমরা যখন প্রিলিমিনারি পড়েছিলাম যে আরজি খারিজ হচ্ছে একটা ডিক্রি, ডিক্রি বলে বিবেচিত হবে আর কি, ডিম ডিক্রি। আর মামলা খারিজ কিন্তু আদেশ, এই আদেশটা কখনো আপিলযোগ্য হতে পারে, কখনো আপিল অযোগ্য হতে পারে। আরজি খারিজ আমাদের দেওয়ানি কার্যবিধিতে সর্বসাকুল্যে এক জায়গায় আছে, কিন্তু মামলা খারিজ দেওয়ানি কার্যবিধির অসংখ্য জায়গায় আছে। এই হলো মোটামুটি আরজি খারিজ আর মামলা খারিজের মধ্যে পার্থক্য। এখন আমাদের আরজি খারিজ সম্পর্কে আলোচনা করতে 7 আদেশের 11 বিধিতে, 7 আদেশের 11 বিধি, 7 আদেশের 11 বিধি। তো ভূমিকা আর না পড়ি, সরাসরি চলে আসি। দেখেন, আরজি খারিজ বা রিজেকশন অফ প্লেইন্ট। তো এই আরজি খারিজ ইংরেজিতে বলে রিজেকশন অফ প্লেইন্ট, বাট বাংলায় আরজি খারিজ হয় আরজি খারিজ হয়, আরজি নামঞ্জুর হয়, আরজি প্রত্যাখ্যান হয়, আরজি নাকচ হয়, আরজি বাতিল হয়। বাংলায় অনেকগুলো হয়, বাংলা প্রতিশব্দ অনেকগুলো, কিন্তু ইংরেজিতে কি বলে? রিজেকশন অফ প্লেইন্ট। তাহলে 7 আদেশের 11 বিধিতে বলতেছে, দেখেন, 7 আদেশের 11 বিধি অনুযায়ী নিম্নলিখিত কারণ বা ক্ষেত্রে আদালত বল দিবেন নিজ উদ্যোগে বা বিবাদীর আবেদন ক্রমে একটি আরজি বাতিল, নাকচ, প্রত্যাখ্যান বা খারিজ করবে। প্রথমে যে কারণটা দেখি, আরজিতে মকদ্দমার কারণ উল্লেখ না থাকলে। আপনি আরজিটা দায়ের করছেন, কিন্তু ওই আরজি কি কারণে আপনি মামলা করছেন ওই কারণ উল্লেখ নাই, কজ অফ অ্যাকশন নাই, বা আপনি বাদী হয়েছেন কিন্তু আপনার ওই মামলা করার অধিকার নাই, এটা হলো কজ অফ অ্যাকশন। যদি না থাকে কোনো মামলার, তাহলে এই আরজি সরাসরি কি করে দিবেন? খারিজ করে দিবেন। তারপরে দেখেন, দাবিকৃত প্রতিকারের মূল্যমান কম দেখানো হয়েছে।
এবং আদালত দাবিকৃত প্রতিকারের মূল্যমান কম দেখানো হয়েছে মানে হলো যে আপনি আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান বা সুট ভ্যালু লিখতে হয়, সুট ভ্যালুর উপর আবার কোর্ট ফি দিতে হয়। এখন ইচ্ছা করে আপনি ওই মকদ্দমার মূল্যমান কম দেখাইছেন যাতে আপনার কোর্ট ফি কম দেওয়া লাগে, এখন এটা ইচ্ছাকৃতও হতে পারে অনিচ্ছাকৃতও হতে পারে, যাই হোক না কেন যদি মূল্যমান কম দেখান তাহলে আদালত আপনারে সংশোধনের জন্য সময় দিবেন অনধিক কতদিন, 21 দিন। এবং তা সত্ত্বেও যদি সংশোধনে ব্যর্থ হন তাহলে আর্জি করবে কি, খারিজ। তারপরে দেখেন দাবিকৃত প্রতিকারের মূল্য যথার্থ হলেও প্রয়োজনের তুলনায় কম কোর্ট ফি দিয়ে আর্জি দায়ের করা হয়েছে। প্রতিকার আপনি যথাযথই দেখাইছেন, কিন্তু যে কোর্ট ফি দেওয়া দরকার সেই কোর্ট ফি দেন নাই। আমাদের কোর্ট ফি দিতে হয় যদি স্থাবর সম্পত্তি হয়, কোর্ট ফি দিতে হয় 2% প্লাস ভ্যাট, তবে সর্বোচ্চ 40,000। আর যদি অর্থ হয় 2.5% প্লাস ভ্যাট, তবে সর্বোচ্চ 50,000, এবং ভ্যাট সহ 56,000 সামথিং এরকম হয় আর কি। তাহলে আপনি কোর্ট ফি প্রয়োজনের তুলনায় যে মূল্যমান দেখাইছেন হিসাব করে কোর্ট ফি দিতেন কম, তাহলে তারপরে অর্থাৎ অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করা হয়েছে এবং আদালত কর্তৃক অপরিণীয় কোর্ট ফি প্রদানের আহ, জন্য নির্দিষ্ট সময় 21 দিন দেওয়া সত্ত্বেও বাদিতা প্রমাণে ব্যর্থ হয়েছে। তাহলে একে পাইছি কজ অফ অ্যাকশন না থাকলে, দুয়ে পাইছি মূল্যমান কম দেখাইছে, তিনে পাইছি আপনার কোর্ট ফি কম দিছে আর কি, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার বলতে কোর্ট ফি বোঝানো হয়েছে। 4 নম্বর দেখেন, আরজির বর্ণনা অনুযায়ী মকদ্দমাটি আইন দ্বারা পালিত হলে, এটার কথা মানে ব্যাখ্যা বেশ গভীর। যে আপনি আরজি, আমরা যখন 9 ধারা পড়ছিলাম আপনারা অনেকে ছিলেন না, 9 ধারায় বলছে যে আইন দ্বারা পালিত না হলে সকল প্রকার দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। এবং 9 ধারায় বলছে যে দেওয়ানি মামলা আসলে কোনগুলা, রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার আর পদের অধিকার, এই সংক্রান্ত মামলাকেই দেওয়ানি মামলা বলেন। এখন সম্পত্তির অধিকার আর পদের মামলা হলেই যে দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে করা যাবে আবার তা না, যদি আইনে বাড়িত থাকে তাহলে করা যাবে না। যেরকম আইনে বাড়িত কাকে বলে, ধরেন তামাদি শেষ হয়ে গেছে, মামলা করার কথা 6 মাস হয়ে গেছে, 1 বছর, তামাদি শেষ হয়ে গেছে, তারপরে রেস জুডিকাটা দ্বারা বাড়িত হলে, রেস জুডিকাটা দ্বারা বাড়িত মানে হলো একই পক্ষগণের একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একবার বিচার শেষ হয়ে গেছে, এটা হলো আইন দ্বারা বাড়িত। এছাড়া এমন হতে পারে যে ওই মামলা দেওয়ানি নেচারের মামলা, বাট দেওয়ানি আদালতে দায়ের করা বাড়িত করা হয়েছে, যেমন পারিবারিক আদালতের মামলা পারিবারিক আদালতেই করতে হবে, আপনি দেওয়ানি আদালতে করলে সেটা বাড়িত হবে। তারপরে যদি এরকম হয় সরকারি কর্মচারীর মামলা, সরকারি কর্মকর্তার যে কোনো মামলা, তাদের চাকরি শৃঙ্খলাজনিত মামলা দায়ের করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এখন আপনি যদি মামলা করেন অন্য দেওয়ানি আদালতে তাহলে আইন দ্বারা কি, বাড়িত। ফৌজদারি মামলা দেওয়ানি আদালতে যদি দায়ের করেন তাহলে আইন দ্বারা কি, বাড়িত। তো এই হলো আপনার আইন দ্বারা বাড়িত, এই সকল কারণে আর্জি হতে পারে খারিজ। এই গতদিন আমরা এগুলা পড়ছি, তারপরে আপনাদের জন্য একটু ব্যাখ্যা দেওয়া। তো এই চারটা অ্যাকচুয়ালি আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে, এবং এই চারটার ভিতরে 1 আর 4 এই জায়গা হলো সরাসরি খারিজ করতে পারে, 1 আর 4 সরাসরি খারিজ। আর 2 আর 3-এ সরাসরি খারিজ করবে না, কি দিবে, সময় দিবে অনধিক কতদিন, 21 দিন। এবং একটা জিনিস মনে রাখবেন, এই 21 দিন সময়ের মধ্যেই সংশোধন করতে হবে, এই সময় আদালত আর বাড়াতে পারবে না, এই জায়গায় শাল শব্দটা ব্যবহার করেছে, শাল। তো এর মধ্যে আর এই 21 দিনের মধ্যে যদি কেউ সংশোধন না করে তাহলে এই সময় আর বাড়াতে পারবে না। আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীকে অবশ্যই বিবাদীগণের উপর সমন জারির রিকুইজিট ফি দাখিল করতে হবে, প্রসেস ফি। আরজিতে যতজন বিবাদী আছে সে তত সংখ্যক আরজির অনুলিপি সমন এবং সমনের নোটিশের খসড়া দাখিল করবে। ওখানে বলা হয়েছে যে আরজিতে যতজন বিবাদী আছে ততজন বিবাদীর কাছে আপনি আরজির অবিকল কপি দিবেন সমনের সাথে, সেই কপি যদি না দেন তবুও সেটা আপনার আরজিটা কি করতে পারে, খারিজ করতে পারে। এবং এই দেখেন নোট কারণগুলো আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে, দেওয়ানি কার্যবিধিতে এই 4টির বাইরে 5 নং অতিরিক্ত আছে, মানে এই যে 5 নংটা এটা আছে ভারতীয়। দেখেন 5 নং কারণটা বাংলাদেশে প্রযোজ্য বলে মাননীয় আপিল বিভাগ 1985 সালে এই মামলায় সিদ্ধান্ত দিয়েছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আর্জি খারিজ হয় কয়টা কারণে, একটা কারণ, 4টা, আর কলকাতা হাইকোর্টের একটা। আর যদি আপনার বলে সরাসরি খারিজ হয় কয়টা কারণে, 2টা, কি কি, আর হলো আইন দ্বারা বাড়িত হলে। এখন আমরা অনেকে বলি তামাদি দ্বারা বাড়িত, তামাদি দ্বারা বাড়িত সঠিক, বাট পূর্ণাঙ্গ হয় না কথাটা।
আইন দ্বারা বাড়িতর মধ্যে অনেকগুলা আছে, তার ভিতরে একটা হলো কি তামাদি দ্বারা বাড়িত। দেখেন, তো এখন আসি আমরা আজি, এই যে যে কারণগুলা এগুলা একটু ব্যাখ্যা করছে, যে এগুলার ওই পড়ার প্রয়োজন নাই, আপনারা রিডিং করে নিয়েন। আদি প্রত্যাখ্যানের বিরুদ্ধে বাদী প্রতিকার, প্রতিকারটা আমরা একটু চলে আসি। প্রতিকার, যে আদি যদি একবার খারিজ হয়ে যায় তাহলে বাদীর প্রতিকার না বিবাদী প্রতিকার? অনুপ, আরজি খারিজ হয়ে গেলে বাদীর প্রতিকার না বিবাদী প্রতিকার? বাদীর নাকি? জি। তো আরজি খারিজ হয়ে গেলে বাদীর প্রতিকার আমরা চলে আসি। দেখেন, আরজি যদি খারিজ হয়, আমাদের সাতাদেশের 13 বিধিতে বলতেছে যে আরজি খারিজ হলে মামলা, নতুন করে মামলা দায়ের করা যায় একই কারণের ভিত্তি করে। তামাদি দ্বারা বারিত না হলে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 27-এর 13 বিধি অনুযায়ী বাদী একই কারণের উপর ভিত্তি করে নতুন মামলা করতে পারে। এখন এই বিষয়টা একটু বোঝার আছে। আহ সাধারণত এইভাবে বলা যায়, একটু গভীরভাবে চিন্তা করেন। আপনারা রেস জুডিকাটা কি বুঝেন? যদিও আমরা এখনো পড়ি নাই, রেস জুডিকাটা কি? রেস জুডিকাটা নিষ্পত্তি হয় মানে কোনটা বললে রেস জুডিকাটা হয়, আদেশ নাকি ডিক্রি? একটা মামলা আদেশ দিলে রেস জুডি নিষ্পত্তি ধরা হয় নাকি ডিক্রি দিলে নিষ্পত্তি ধরা হয়? তার ডিগ্রি স্যার চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত স্যার। দিলে নিষ্পত্তি ধরা হয়। এবং আমরা জানি যে যদি একবার নিষ্পত্তি হয়ে যায় ডিক্রির মাধ্যমে, তাহলে পরবর্তীতে যদি ওই মামলাটা দায়ের করে, তাহলে ওই মামলাটা রেস জুডিকাটা দ্বারা কি হবে? পারিত হবে। কারণ আমি তখন দেখাবো যে ইওর অনার, এই মামলা একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একবার কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। বুঝেন কিনা? তাহলে এখন ধরেন অনুপার ওই আমাদের শান্ত সাহেবের মধ্যে একটা মামলা, দেওয়ানি মামলা চলাকালে অনুপ ছিল বাদী, উনার আর্জি খারিজ করছে। আর্জি খারিজ করলে এটা কি? ডিক্রি। তো এখন আমরা জানি যে আরজি খারিজ করলে, এই যে পড়তেছি যে আরজি খারিজ করলে একই বিষয়ের উপর ভিত্তি করে, আবার এই যে দেখেন 27-এর 13 বিধিতে একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মামলা দায়ের করা যায়। তাইলে এটা রেস জুডিকাটার একটা কি ব্যতিক্রম না? দেখেন, যে নর্মালি তো ডিক্রি হইলে একই বিষয় নিয়ে দ্বিতীয় মামলাটা করলে সেটা কি হয়ে যেত, মানে রেস জুডিকাটা দ্বারা পারিত হতো। আর এই জায়গা যেহেতু আরজি খারিজ হয়েছে, আরজি খারিজও তো ডিক্রি, কিন্তু তারপরেও নতুন মামলা দায়ের করা যাবে। এবং ওইটা ওই নতুন মামলাটা দায়ের করা যাবে যদি কি থাকে, তামাদি মেয়াদ থাকে। এবং এটা রেস জুডিকাটা দ্বারা পারিত হবে না। কেন হবে না? কারণ আইনে স্পেসিফিক বিধান আছে 27-এর কততে, 13 বিধিতে। কিন্তু যদি তামাদি না থাকতো তাহলে আবার নতুন করে মামলা করা যেত না। বুঝতে পারছেন? তাহলে একটু গভীরে চিন্তা করেন যে রেস জুডিকাটা যে কোন ডিগ্রি আছে, যে একবার হয়ে যাওয়ার পরেও আবার একই বিষয় নিয়ে মামলা হতে পারে। এই যে আপনার আরজি খারিজ, আরজি খারিজ, যে একবার মামলা ডিক্রি হয়ে গেছে, তারপরেও ওই মামলা একই বিষয় নিয়ে আবার মামলা চলতে পারে যদি তামাদি মেয়াদ থাকে। কোথাতে বলছে? 27-এর 13 বিধি, 27-এর 13 বিধি। জি। তারপরে দেখেন, দেওয়ানি কার্যবিধির দুই আদেশ, 2-এর 2 ধারা অনুযায়ী আর্জি প্রত্যাখ্যানের আদেশ যেহেতু একটি ডিক্রি, সেহেতু 96 ধারা অনুযায়ী আর্জি প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে কি করতে পারে? আপিল করতে পারে। যেহেতু একটা ডিক্রি, আপনারা যারা ডিক্রি আর আদেশ বুঝেন না, আশা করি বুঝেন, তারপরে আমি সংক্ষেপে বলে দিই। একটা মামলা দায়ের হয় আর্জি দাখিলের মাধ্যমে, আর মামলাটা চলতে 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 একেবারে শেষ পর্যায়ে নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। আগে হয় রায়, তারপরে হয় ডিগ্রি। অর্থাৎ ডিগ্রি হলো একটা দেওয়ানি মামলার শেষ পর্যায়ে, ডিগ্রির মাধ্যমে কোনো মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়। আর আদেশ তো একটা মামলা চলাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন আদেশ দেয়, সেগুলো আদেশ। আদেশ কখনো পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ করে না। একটা ফুটবল খেলায় আর্জেন্টিনা জিতছে, ব্রাজিল হারছে, এটা হলো ডিগ্রি। আর মামলা চলাকালীন সময়ে ওই যে বিভিন্ন সময় খেলা
স্টপ হয়েছে, একজন গোল দিচ্ছে, কর্নার কিক, ফাউল, এইগুলা বিভিন্ন সময় এগুলা হলো কি আবেগ। বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। তো যেহেতু দেওয়ানি কার্যবিধি 2-এর 2 ধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যান হলো একটা ডিগ্রি, তাই এই ডিগ্রির বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। 96 ধারায় বলছে। তাহলে আরজি খারিজের বিরুদ্ধে ফার্স্ট প্রতিকার পেলাম, নতুন মামলা করা যায়। সেকেন্ড প্রতিকার পেলাম, আপিল 96 ধারা অনুসারে আপিল করা যায়। এখন যদি আপনি নতুন মামলা করে ফেলেন তাহলে তার আপিল করার দরকার নাই। তারপরে দেখেন, রাধা রানী সাধু বনাম দুর্গা রানী অধিকারী 47 DLR 360 মামলায় মাননীয় হাইকোর্ট বিভাগ অভিমত ব্যক্ত করে যে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধির খ অথবা গ তে আর্জি প্রত্যাখ্যান করা হলে তার বিরুদ্ধে আপিল আদালতের প্রতিকার পাওয়া কঠিন হবে। খ অথবা গ মানে হলো ওই যে আপনি কোর্ট ফি দেন নাই আর প্রতিকারের মূল্য কম দেখাইছেন। বলছে যে এই মামলায় মাননীয় হাইকোর্ট বিভাগ বলছে যে আর্জি যদি বিচারিক আদালত খারিজ করে 7 আদেশের খ অথবা গ তে, তাহলে আপিল করে এই বিষয় প্রতিকার পাওয়া কঠিন। কিন্তু সংশ্লিষ্ট আদালত 151 ধারার ক্ষমতা বলে বাদীর আর্জি পুনরুজ্জীবিত করতে পারে যদি দেওয়ানি কার্যবিধির 149 ধারা মতে সমুদয় কোর্ট ফি দিয়ে এসে বাদী মকদ্দমার পুনরুজ্জীবন প্রার্থনা করে। কিন্তু বাদী যদি 149 ধারায় তিনি বিচারিক আদালতে দরখাস্ত করতে পারে কিসের জন্য? সমুদয় কোর্ট ফি দিয়ে ওই মামলাটা পুনরুজ্জীবিত করার দরখাস্ত করতে হয়েছে। এটা আপিলও না, এটা নতুন মামলাও না। এই দরখাস্তটা কোর্ট ফি দিয়ে বলতেছে আমি কোর্ট ফি দিয়ে দিলাম, আমার মামলাটা আবার জীবিত করেন। এই দরখাস্তটা দেয় কততে? 149। হ্যাঁ, কোন আইনের 149? দেওয়ানি কার্য। এছাড়া দেখেন, বিবাদী কর্তৃক আর্জি খারিজের দরখাস্ত নামঞ্জুর হলে আর্জি যথাবিহিত বহাল থাকবে, তাই আর্জি খারিজ হবে না, মকদ্দমা কি থাকবে? চলতে থাকবে। যেহেতু বিবাদীর আবেদন নামঞ্জুর হয়েছে তাই এক্ষেত্রে রিভিশন করতে পারে, কারণ আর্জি খারিজের দরখাস্ত মঞ্জুর হলো একটি আপিল অযোগ্য আদেশ। একটু বুঝতে হবে, কেউ মামলা করলে আর্জিটা আদালত স্বপ্রণোদিত হয়ে খারিজ করতে পারে, অথবা বিবাদীর আবেদনের ভিত্তিতেও খারিজ করতে পারে। যে ক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে খারিজ করে নাই, বিবাদী এসে দরখাস্ত করতে দিয়ে অনার এই মামলা হলো তামাদি দ্বারা ওয়ারিদ, বা এর মামলা হলো এই দেওয়ানি প্রকৃতির না। কিন্তু আদালত বিবাদীর এই দরখাস্তটারে নামঞ্জুর করে দিচ্ছে, যে না আপনার কথা সঠিক না, শোনামিলা করে নামঞ্জুর করে দিচ্ছে। তাহলে আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হইলে এটা ডিক্রি না, এটা কি? আপিল অযোগ্য আদেশ, এবং তাই এর বিরুদ্ধে করা যাবে হচ্ছে কি? রিভিশন। আমরা চলে আসি, দেখেন যে প্রশ্নটা আসার খুব সম্ভাবনা আছে এবং এসেছে, সেটা হলো এই ধরনের প্রশ্ন আসে যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। এটার বাংলা কি অনুপ বলেন তো অনুপ? এটা আসলে যে আইনের যে আইন এবং তথ্যগত প্রশ্ন মিশ্রিত নয় আর কি, সাক্ষ্য আপনি আক্ষরিক বাংলা করেন, প্লেন মানে কি? প্লেন মানে আর্জি ক্যান নট বি রিজেক্ট, মানে প্লেন কখনো ক্যান নট বি রিজেক্ট খারিজ হবে না, অনেক ক্যান নট বি রিজেক্টেড মানে মিক্সড কোশ্চেন মিশ্রিত কোশ্চেনের মানে কোশ্চেনের ক্ষেত্রে আইন ও ঘটনাগত প্রশ্নে যা অনুপ, খারিজ হবে না, আর্জি খারিজ হবে না। এটা আমি বলি স্যার, আইন ও ঘটনাগত প্রশ্নে আরজি খারিজ হবে না। মিশ্র প্রশ্ন। ঠিক। আইন মানে আপনার আর্জি কখনো ঘটনা এবং তথ্য, আপনার আইন এবং ঘটনার মিশ্র প্রশ্নে কি হবে না? খারিজ হবে না। আর্জি খারিজ হবে না। জি। হবে না, হবে বলেন না, হবে না। আচ্ছা, এখানে দেখেন, প্রথমে এই প্রশ্ন যদি আসে, ধরেন আপনি কিছুই বুঝেন নাই, এই প্রশ্নে মোটামুটি আপনি কিছুই বুঝেন নাই, কি করবেন তাও জানেন না, তাহলে আপনি এতটুকু তো বুঝছেন যে প্লেন রিজেক্টেড, এইটুক তো বোঝেন, যেহেতু এলএলবি উকিল হবেন, এইটুক তো বোঝা উচিত, প্লেন আছে রিজেক্টেড আছে। তো তাহলে আমার এই জায়গা কি আসছে ভাই? আরজি খারিজ আইছে, আরজি খারিজ আল্লাহর নাম নিয়ে লিখে ফেলবে, লিখে ফেলে আরজি খারিজ কি, দরকার হলে প্রতিকার কি লেখা, আর কিছু বুঝতেছেন না লিখবেন অতএব আলোচনার পরিশেষে
বলা যায় যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। মানে সামথিং ইজ বেটার দেন নাথিং, মানে একেবারে আপনি কিছু বুঝতেছেন না, পারতেছেন না, তারপরে তো আপনি যদি এই জিনিস লেখেন আপনি অর্ধেক নাম্বার ইনশাল্লাহ পাবেন, আশা করা যায়। আচ্ছা, হ্যাঁ, তো এজন্য ইংরেজি দেখে ভয় পাওয়ার কিছু কারণ নাই। এই আমরা যারা প্রিলিমিনারি পরীক্ষা দেই তারা অনেকেই এই ইংরেজি দেখে প্রচুর ভয় পায়। মানে এই একজন আছে আমার বিথিকা, একজন আছে আরিফ। তো আরিফ, আমি না এমসিকিউ গ্রুপে ওনাদের একটা ইংরেজিতে লিখছি যে আগামীকাল সকাল 10টার সময় ক্লাস আছে, আপনারা সবাই যথাসময়ে উপস্থিত থাকবেন, ইংরেজিতে লিখছি আর কি। তো আরিফ সাহেব আবার আর একজনকে ফোন দিয়েছে ওই মেসেজ দেখে, যে স্যার তো কি জানু লেখছে, ক্লাসের ব্যাপারে কিছু লেখছে নাকি, এই ক্লাস কবে? তো মানে আপনারা, যাই হোক, তো উকিল হইতে হইলে তো মিনিমাম যে ইংরেজি জ্ঞান, মেডিকেল সার্টিফিকেট, হাইকোর্টের একটা অর্ডার, এগুলো আসলে পরে পড়বেন কিভাবে? পরে তো প্রসিকিউশন রে প্রস্টিটিউশন বানাই ফেলবেন। ওই জলি এলএলবি দেখবেন, জলি এলএলবি সিনেমা। যাই হোক, তো এই জায়গার ইংলিশ খুব সোজা, প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট, মানে আরজি আইন এবং ঘটনার মিশ্র প্রশ্নে খারিজ করা যাবে না। তো আগে ওই যে একই কথা, যে কথা বললাম, 7 আদেশের 11 বিধিতে যে 4টা আছে বা 5টা আছে, এগুলো কি লিখবেন, এবং এটার মেইন উত্তর হচ্ছে যে আরজি খারিজ করা যায় এই 4টা আর হলো একটা 5টা, এই 5টার মধ্যেই। বুঝতে পারছেন? এছাড়া অন্য কোনো ক্ষেত্রে আরজি খারিজ করা যাবে না। এবং আরজি যদি আপনি খারিজ করতে চান, তাহলে সাথে সাথেই তো খারিজ আদালত করতে বাধ্য না। কিছু কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো সাক্ষ্য প্রমাণ ছাড়া হয় না। ধরেন, বললেন যে তামাদি দ্বারা বাড়িত, কিন্তু বাদী বলতেছে যে ওর না তামাদি দ্বারা বাড়িত না, আমার সাক্ষী আছে। তাহলে বুঝাই যাচ্ছে যে তামাদি দ্বারা বাড়িত কিনা এই বিষয়টা যদি, যদিও সরাসরি খারিজ করার এখতিয়ার আদালতের আছে, কিন্তু তথাপি এই বিষয়ে আদালত আর্জি খারিজ করতে চাইলে অবশ্যই কি করা লাগবে? সাক্ষ্য গ্রহণ করা লাগবে। আর সাক্ষ্য গ্রহণ করা মানেই তো একটা মামলার পুরো বিচার শেষ হয়ে যাওয়া। বুঝতে পারছেন? তাহলে বিবাদী এসে দাবি করতেই পারে যে আহ, মূল্যমান কম দেখাইছে, প্রতিকার দেয় নাই, বিভিন্ন কিছু দেয় নাই। কিন্তু এই ক্ষেত্রে আদালত যদি কেউ মনে করে যে সে এই বিষয়টা এইভাবে নির্ণয় করা যাচ্ছে না, এই বিষয়টা নির্ণয় করতে হলে অবশ্যই উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ করা দরকার, তাহলে তোর ওই মুহূর্তে আর্জি খারিজ করা হচ্ছে না। তাহলে অবশ্যই ওই মামলাটা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে গেছে। আর সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যদি চলে যায়, তখন তো আর আর্জি খারিজ করার প্রশ্ন উঠে না, তখন তো আসলে ওই জাজমেন্টাল রায় দিয়ে দিবে। তো এই কারণে এই যে দেখেন, আমরা উপর্যুক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে এসব কারণ বিদ্যমান থাকলেই আরজি প্রত্যাখ্যান হবে, আরজিতে আইন ও তথ্যগত প্রশ্নের মিশ্রণ থাকলে হয়। উচ্চ আদালতের একটি মামলায় দেখা যায় যে আরজি নাকচ করার জন্য দাখিল করা দরখাস্তে তামাদি ও রেস জুডিকাটার প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আরজি নাকচ করার জন্য তামাদি এবং রেস জুডিকাটার প্রশ্ন কে উত্থাপন করে বলেন তো? কে করে? বিবাদী করে। এটি ঘটনা বা আইনের মিশ্র প্রশ্ন বিধায় আহ বিস্তারিতভাবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের উপর বিবেচনা করা আবশ্যক। এখন রেস জুডিকাটা এবং তামাদি, আপনারা অনেকেই জানেন না যে তামাদি ঘটনা আর আইনের মিশ্র প্রশ্ন, জানেন? কেউ ব্যাখ্যা দিতে পারবেন যে তামাদি ঘটনা আর আইনের মিশ্র প্রশ্ন? তামাদি আইনের একটা পরীক্ষা, আপনারা সবাই প্রিলি পাস করে আসছেন, প্রিলিতে একটা প্রশ্ন আছে যে তামাদি আইন অপশন ক ঘটনাগত প্রশ্ন, অপশন খ আইনগত প্রশ্ন, অপশন গ ঘটনা ও আইনের মিশ্রণ প্রশ্ন, উপরে কোনোটাই নাই, মিশ্রিত প্রশ্ন। তামাদি ঘটনা এবং আইন মিশ্রণে, এটার ব্যাখ্যা পারেন কেউ? ব্যাখ্যাটা হলো এরকম যে মুখস্থ করবে দেখবেন, কিন্তু বলতে পারে না যে কেমনে ঘটনা ও আইনের মিশ্র প্রশ্ন। ঘটনা ও আইনের মিশ্র প্রশ্ন হলো যে নূর ইসলাম ভুইয়ার কাছে আমি 5 লাখ টাকা পাই। তো নূর ইসলাম ভুইয়া আজ দেবে, কাল দেবে, দিবে দিবে করে একসময় বললো যে আপনার টাকা আর আমি দিতে পারবো না। যেদিন বললো দিতে পারবে না, সেদিন থেকে মামলা করার কি হয়েছে? কারণ উকিল হয়েছে। আর অর্থ আদায়ের মামলা করতে হয় তামাদি আইনের 57 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে। তাহলে এই যে যে ওনার মধ্যে আমার টাকা লেনদেন ছিল, উনি যে অস্বীকার করলো টাকা দিবে না, এটা হলো ঘটনাগত প্রশ্ন।
আর এই যে যে 3 বছরের মধ্যে আমার মামলাটা করতে হবে, এটা হলো কি আইনগত প্রশ্ন। বুঝতে পারছেন? তার মানে যে কোনো দেওয়ানি মামলার যে কজ অফ অ্যাকশন, এটা হলো কি ঘটনাগত। আর কজ অফ অ্যাকশন এরাইজ হওয়ার পরে আমার যে মামলাটা দায়ের করতে হবে, এটা হলো কি আইনগত প্রশ্ন। তো যাই হোক, তো তাহলে উল্লেখিত মামলায় আদালত ঘটনা ও আইনের প্রশ্নে সরাসরি আর্জি প্রত্যাখ্যান করেননি, বরং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দুটো বিষয় সম্পর্কে সুনিশ্চিত হতে মোকদ্দমার প্রক্রিয়া চলমান রাখেন। অতএব অর্ডার 7 রুল 11 এর বক্তব্য উচ্চ আদালতের সিদ্ধান্ত হতে বলা যায় যে উক্ত বিধিতে উল্লেখিত ক্ষেত্রসমূহ কোনো আর্জিতে বিদ্যমান থাকলে তখন আদালত আর্জি প্রত্যাখ্যানের আদেশ দিবেন। আর্জিতে আইনগত এবং ঘটনা প্রশ্নের মিশ্রিতর কারণে কোনো আর্জি বাতিল, যদি ওই 5টার যে কোনো একটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আদালত বিবেচনা করলে আর্জি প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু এই 5টার যে কোনো একটা আছে, কিন্তু তারপরেও যদি মনে করে যে জায়গায় আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন আছে, তাহলে সাথে সাথে আর্জি খারিজ করবেন না, উনি ওই সাক্ষ্য প্রমাণ নেবেন। এ হলো মেইন কথা। আমরা পরের প্রশ্নে চলে আসি। দেখেন, পাইছেন? আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আদালত শুধু আরজি ও এর সাথে দাখিলকৃত দলিল সমূহ বিবেচনা করেন। বিবাদী তার কোনো দরখাস্ত বা লিখিত বর্ণনায় কি যুক্তি উপস্থাপন করছে সেটি নয়, উক্তিটি নিজের উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। মানে বলতেছে যে আরজি খারিজের ক্ষেত্রে আরজিতে কি আছে কি নাই এটাই জাজ দেখবেন, কিন্তু বিবাদী কি বললো না না বললো এটার উপর ভিত্তি করে কিন্তু আরজি খারিজ করবে না। দেখবে যে আরজিতে ত্রুটি আছে কিনা। বিবাদী এসে যা খুশি তাই বললো, কিন্তু আরজিতে যদি কোনো ত্রুটি না থাকে আরজি খারিজ করবে? করবে না। হ্যাঁ, পারিত না, এই কথাটাই বলছে। তো এখন আর ওই প্লেন কোশ্চেন ওইভাবে আসে না যে আরজি খারিজ কি, আরজি খারিজের প্রতিকার এবং এগুলো আলোচনা করো, এই ধরনের না এসে আইসে হচ্ছে এইভাবে যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন দ্য মিক্সড কোশ্চেন অফ ল এন্ড ফ্যাক্ট, এইভাবে আসতে পারে। অথবা এই যে আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আদালত শুধু আরজিও এর সাথে দাখিলকৃত দলিলপত্র দলিল সময় বিবেচনায় করবেন, এই ধরনের আসবে। বাট উত্তর কিন্তু ঘুরাই ফিরাইয়া একই রকম। আচ্ছা, তো দেখেন, অর্ডার 7 রুল 11 অনুযায়ী নিম্নলিখিত কারণে বা ক্ষেত্রে আদালত নিজ উদ্যোগে বা আবেদন ক্রমে বিবাদীর আবেদন ক্রমে আর্জি বাতিল নাকচ বা প্রত্যাখ্যান করতে পারে। উপরের 5টা কারণ তো একই, এর আগেই পড়ে আসছি। তো তারপরের অংশ পড়ি। দেখেন যে 7 আদেশের 11 এর বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় আদালত শুধু আরজি ও এর সাথে এই 11টা আন্ডারলাইন করেন। 7 আদেশের কত বিধি? 11। আচ্ছা, 7 আদেশের 11 বিধি বিশ্লেষণ করলে দেখা যায় আদালত শুধু আরজি এবং এর সাথে দাখিলকৃত দলিলাদি বিবেচনা করবেন। মকদ্দমা দায়েরের জন্য যখন আরজি পেশ করা হয় তখন সেরেস্তাদার তার পরীক্ষা করে যদি দেখে আরজিতে উল্লেখিত মূল্যমান এবং প্রদত্ত কোর্ট ফি সঠিক নয় বা অন্য কোনো ত্রুটির জন্য বাতিলযোগ্য, তখন এ বিষয়ে বিচারককে রিপোর্ট করার পর বিচারক অবশ্যই সব ত্রুটি নিজে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত দিবেন। রুল 1 থেকে 7 বিধি অনুসরণ করা হয়েছে কিনা তাও বিবেচনা করতে হবে, এবং যেসব ভুল ত্রুটির জন্য আর্জি বাতিল না করে সংশোধনের আদেশ দেওয়া সঙ্গত হবে সেসব ক্ষেত্রে উপযুক্ত আদেশ দিবে। মানে যদি এরকম হয় যে আর্জি খারিজ করার দরকার নাই, এই ভুল ত্রুটিটা এমনিতেই সংশোধন করা যাচ্ছে, তাহলে তারা আর্জি খারিজ করবে না, তাই ভুল ত্রুটি সংশোধনের নির্দেশ দিবে। এবং যেসব ত্রুটির জন্য ওয়ার্ডার 7 রুল 11 অনুযায়ী আর্জি বাতিলযোগ্য সেক্ষেত্রে আর্জি বাতিলের আদেশ দিবে। উপযুক্ত আলোচনা ও রুল 11 বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আর্জি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আদালত শুধু আর্জি ও এর সাথে দাখিলকৃত দলিলাদি বিবেচনায় গ্রহণ করবেন। রুল 11 এর মধ্যে শুধুমাত্র আর্জির কথাই উল্লেখ আছে, বিবাদীর দাবি বা লিখিত জবাবের কথা উল্লেখ নাই। 11তে যে 4টা কারণ বা কলকাতা হাইকোর্টের 5টা আছে, এর মধ্যে শুধু আর্জির ত্রুটির কথাই বলা আছে, এর মধ্যে কিন্তু বিবাদীর কোনো কিছুর কথা বলা নাই। আর্জি অগ্রাহ্য করার জন্য আদালত কেবলমাত্র আর্জির বিবরণের প্রতি লক্ষ্য করবেন এবং বিবাদীর লিখিত বর্ণনা বিবরণ বা বিবাদীর দাখিলকৃত দলিলাদি বিবেচনা করবেন না। আর্জি প্রত্যাখ্যানের ক্ষমতা প্রয়োগ আদালতের কেবল আর্জির বিবৃতির প্রতি নজর দেওয়া উচিত এবং লিখিত বর্ণনা বা বিবাদী কর্তৃক পেশকৃত অন্য কোনো দলিল বিবেচনা করা উচিত নয়। আর্জি অগ্রাহ্য হবে কি না এরূপ প্রশ্নে আদালত আর্জিতে বর্ণিত বিবরণ দেখতে পারেন এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এর বাইরে পারবেন না। 49 DLR 531। আচ্ছা, অনুপ দেখি মনে আছে কিনা অনুপ, যে ডিসচার্জ শুনানির স্যার সময়। হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? বলেন। স্যার ওই আর্জির ক্ষেত্রে আর কি একজন ভুল মামলা করলো,
আর যদি সকল কাগজপত্র দিছে কিন্তু মামলাটা করলো সে ভুল, এই ক্ষেত্রে কি স্যার আর্জি বাতিল হবে? ধন্যবাদ। মানে এই জায়গায় আপনার এই মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন হয়েছে, মানে মামলা করছেন কিন্তু মামলাটা ভুল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে মামলা আরজি ভুল। বাতিল, মামলা ভুল হয়েছে সেটা বললেন না? জি স্যার, মামলার ঘটনা বলেন, যে ঘটনা বলবেন না তো এইগুলো ভুল। আচ্ছা, মামলার ঘটনা ভুল হইলে আপনি ওই তামাদি আইনের ইয়া পড়বেন। ঘটনা যদি ভুল হয়, প্রথমত যদি কজ অফ অ্যাকশন একেবারেই না থাকে, তাহলে তো 7 আদেশের 11 যে প্রথম যেটা কি করে দিবে, খারিজ। আর যদি আপনার মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন হয়, মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন মানে হলো যে একটা মামলায় আপনি অনেকগুলা প্রতিকার চাইতে পারেন। ধরেন আপনি দখল চাইছেন, আপনি সত্য চাইছেন, আবার বাটোয়ারাও চাইছেন। এখন আদালত বলতে পারে যে বাটোয়ারার জন্য আপনার আলাদা মামলা করতে হবে, শুধু দখল, এই মামলায় শুধু দখল আর সত্যই চাওয়া যাবে, বাটোয়ারা এই মামলায় চাওয়া যাবে না। তাহলে এটারে বলে হলো মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। মিস জয়েন্ডার অফ পার্টিস মনে আছে? মিস জয়েন্ডার অফ পার্টিস, মিস জয়েন্ডার অফ পার্টিস হচ্ছে যারে পক্ষ করা দরকার তারে না করে আরেকজনকে করছে, এটা হলো মিস জয়েন্ডার অফ পার্টিস। আর যে কারণগুলো আমার মামলায় থাকা দরকার সেটা না করে আমি আর একটা করছি, এটা বলে মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। দুই দেশে আছে। তো এরকম যদি হয় তাহলে আদালত আপনার মামলাটা ফেরত দিবে। এটা বলছে তার তামাদি আইনের 14 ধারায়। তামাদি আইনের 14 ধারায় আপনি জানেন কিনা, যে আমরা জানি তামাদি আইনের 14 ধারায় শুধু বিলম্ব মওকুফের আবেদন করা যায় কিসের উপর ভিত্তি করে? ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করলে। কথা সঠিক না, এই দুইটার সাথে আরো দুইটা আছে, মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন, আর একটা হলো মিস জয়েন্ডার অফ পার্টিস। এই দুইটার কারণেও আরজি ফেরত দিতে পারে, এবং আরজি ফেরত দেওয়ার পরে যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে যখন আপনার আবার মামলা করবেন, এবং যখন ওই ক্ষেত্রে যদি আবার বিলম্ব হয়ে যায়, তাহলে আবার বিলম্ব মওকুফের আবেদন করতে হবে 14 ধারায়। এখানে আপডেট করতে হবে। আপডেট যেটা হলো যে আগে আমরা জানতাম 14 ধারায় মামলা ফেরত দেয়, বিলম্ব মওকুফ করা যায় শুধু আপনার ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করলে। এখন জানতে হবে শুধু ভুল এখতিয়ার সম্পন্ন আদালত না, ভুল কারণ কথা লিখলে বা ভুল পক্ষরে যুক্ত করলে সেই ক্ষেত্রেও ফেরত দিলে বিলম্ব মওকুফের আবেদন করতে হবে তামাদি আইনের 14 ধারায়। আচ্ছা, যাই হোক, এখন অনুপের কাছে আমার প্রশ্ন। অনুপ বলেন যে ডিসচার্জ শুনানির সময় আদালত কি কি কাগজপত্র দেখে, কি কি কাগজপত্র দেখে না? দলিলপত্র যদি হাতে থাকে। সত্যের দলিল আর কি কি বলেন? সিআরপিসি কয়দিন আগে পরীক্ষা দিয়েছেন আপনারা, বলেন। সভ্য অতিথি স্যার না দেখবেন, পুলিশ কেউ প্রতিবেদন কথা দেখবেন। বলেন না, কথা বলেন না, সোহাগ সরকার বলেন না। আরাফাত সাহেব জানেন ডিসচার্জ শুনানির সময় আদালত কোন কোন কাগজপত্র দেখে আর কোন কোন দেখে না? লিখিত প্রশ্ন আসে, ডিসচার্জ শুনানির সময় আদালত কোন কোন কাগজপত্র দেখে আর কোন কোন কাগজপত্র দেখে না? জাকারিয়া, কি দেখে না? আমরা জাতীয় কাগজপত্র দেখতে পাই স্যার, এবিসি আছে, তারপরে স্যার পুলিশ রিপোর্ট আছে। দেখে নাকি সেটা বলে দেন। আশা ডিসচার্জ শুনানির সময় আদালত আসামির বক্তব্য পক্ষের বক্তব্য শুনে, বাদী পক্ষের বক্তব্য শুনে মামলার রেকর্ড সমূহ বিবেচনা করে। রেকর্ড সমূহ বলে এফআইআর বা নালিশি দরখাস্ত, 161, 164, মেডিকেল সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, এগুলো সব দেখে। কিন্তু ওই মুহূর্তে আসামি যদি কোনো নতুন কাগজপত্র দাখিল করে, যেরকম সে অন্যত্র ছিল, প্লি অফ এলিভি দাবি করতেছে, এই কাগজপত্র দেখার সুযোগ ডিসচার্জ শুনানির সময় নাই। নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলায় এই কথা বলা হয়েছে। ঠিক একইভাবে মনে রাখবেন যে আরজি খারিজের সময় শুধু আরজির তে যা যা আছে ভুল ত্রুটি, আরজির ভুল ত্রুটি বিবেচনা করবে, কিন্তু বিবাদীর দরখাস্তে কি আছে না নাই
এগুলো বিবেচনা করার সুযোগ আরজি খারিজের সময় আদালতের নাই। কথা শেষ। আমরা এরপরের প্রশ্নটা দেখেন যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত এবং নামঞ্জুর আদেশের ফলাফল। আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর এবং নামঞ্জুর। আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত যদি মঞ্জুর হয়, একটু চিন্তা করেন, আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে এগ্রিভড কে? আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর হয়েছে, তাহলে সম্পৃক্ত কে যাচ্ছে? বাদী। তাহলে বাদীর কি কি প্রতিকার আছে একটু আগে বললাম। নতুন মামলা দায়ের করতে পারে 7 দেশের 13 বিধিতে, আপিল করতে পারে 93 ধারায়, আর কি পারে? 149 ধারায় কোর্ট ফি দিয়ে ওইগুলো কি পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারে 149 ধারায়। তাহলে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর হইলে প্রতিকার কয়টা? 3টা। এখন তাহলে যদি আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত না মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ কে? শান্ত সাহেব। আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত না মঞ্জুর হয়েছে, হু ইজ অ্যাগ্রিভড? আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত কে দেয়? বিবাদী। তার দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে বিবাদীর প্রতিকার এই জায়গায় কয়টা? একটা, সেটাই হলো কি? রিভিশন। বুঝছেন? আমরা চলে আসি আরজি খারিজ এবং আরজি ফেরতের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, সহজ জিনিস বাট বারবার আসে, বারবার আসে। যেরকম আপনারা গতবার যে রিটেন পরীক্ষা দিলেন 2023 সালের কয় তারিখ, কয় ডিসেম্বর? 2023 সালের কয় ডিসেম্বর পরীক্ষা দিলেন? 23 ডিসেম্বর। হ্যাঁ, 23 ডিসেম্বর পরীক্ষা দিলেন। ওই জায়গায় প্রশ্ন আসছিল যে অব্যাহত এবং খালাসের মধ্যে পার্থক্য। সোজা জিনিস কিন্তু বারবার আসে। ঠিক এরকম জিনিস আরজি ফেরত আর আরজি প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য। আরজি খারিজ তো আমরা এতক্ষণ ধরে জানছি। আরজি ফেরতটা কি দেখেন। আরজি ফেরত খুব সোজা। আপনি যদি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করেন 7 আদেশের 10 বিধিতে আরজি কি দিবে? ফেরত দিবে। ভুল এখতিয়ার সম্পন্ন আদালত বলতে এই এই ভুলটা আঞ্চলিক এখতিয়ার ভুল হতে পারে, অথবা আপনার আর্থিক এখতিয়ার ভুল হতে পারে। আঞ্চলিক এখতিয়ার ভুল মানে হলো আপনি গোপালগঞ্জ কোটালীপাড়ার মামলা কোটালীপাড়া সহকারী জজ আদালতে হবে, দায়ের করে ফেলছেন টুঙ্গিপাড়া সহকারী জজ আদালতে, কিন্তু জমিটা অবস্থিত কোটালীপাড়া সহকারী জজ আদালতে। তাহলে টুঙ্গিপাড়া সহকারী জজ আদালত ওই আর্জিরে কি দিবে? ফেরত দিবে, যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে দায়েরের জন্য 7 আদেশের 10 বিধিতে। আবার যদি এরকম হয় যে একটা মামলার যে যার আঞ্চলিক এখতিয়ার ঠিক আছে, গোপালগঞ্জ সহকারী জজের কাছে দায়ের করছেন, কিন্তু মামলাটা কিছুদিন বিচারাধীনও থাকছে, কিন্তু পরে আদালত বুঝতে পারলো যে এই মামলাটার মূল্যমান 20 লাখ, সুট ভ্যালু 20 লাখ, কিন্তু উনার বিচার করার ক্ষমতা আছে কত? 15 লাখ। 10 লাখ বলবে? জিপি সাহেব জানে যে 10 লাখ বলতেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আপনার উনার বিচার করার ক্ষমতার কত? 15 লাখ। সহকারী জজের মানে আর্থিক এখতিয়ার 15 লাখ। সিভিল কোর্টস অ্যাক্টের কত দ্বারা বলেন? 19 ধারা। সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারা। তাহলে ওনার বিচারের এখতিয়ার ছিল 15 লাখ, কিন্তু ওনার কাছে মামলাটা যেটা চলে তার হলো 20 লাখ। তাহলে উনি ওই মামলা ফেরত দিবে কোথায়? দায়েরের জন্য, যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে দায়েরের জন্য। এটাই বলে হচ্ছে আপনার আরজি ফেরত। এখন আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি ফেরত আমাদের দেওয়ানি কার্যবিধিতে আপনারা জানেন যে আপিল যোগ্য আদেশ সম্পর্কে আলোচনা করতে 43 আদেশে আর 104 ধারায়। তাহলে আপিল যোগ্য আদেশ হলো মোট 25টা। 43 আদেশের মোট 25টা আপিল যোগ্য আদেশের কথা বলতে, তার মধ্যে প্রথম যে আপিল যোগ্য আদেশটা সেটা হলো 7 আদেশের 10 বিধি। 7 আদেশের 10 বিধি। তাহলে আরজি ফেরত দিলে 2টা প্রতিকার, এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করা, অথবা ওই আরজি ফেরতের আদেশের বিরুদ্ধে কি করা? আপিল করা। আপিল 7 আদেশের 10 বিধি হচ্ছে আপিল যোগ্য আদেশ। কিন্তু একটু আগে যে বললাম যে আরজি নামঞ্জুরের দরখাস্ত মানে আরজি খারিজের দরখাস্ত যদি নামঞ্জুর হয় তাহলে বিবাদী প্রতিকার কি? রিভিশন, কারণ ওটা আপিল যোগ্য আদেশ না। কিন্তু আরজি ফেরত একটা আপিল যোগ্য আদেশ। একটু পড়ি দেখেন।
অর্ডার 7-এর রুল 10-এর মধ্যে আর্জি ফেরত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। রুল 10-এর বক্তব্য অনুযায়ী বলা যায়, কোনো মকদ্দমা বিচার করার এখতিয়ার নাই এমন কোন আদালত আর্জি পেশ করা হলে উক্ত আদালত মকদ্দমার যে কোনো পর্যায়ে, বলতেন যে কোনো পর্যায়ে এখতিয়ার সম্পন্ন আদালতে আর্জি পেশ করার জন্য ফেরত দেয়, ফেরত দিয়ে আর ফেরত দেয় আর কি। আর্জি ফেরত দেওয়ার সময় বিচারক এর উপর আর্জি দাখিল ও ফেরতের তারিখ, কবে দাখিল করছিল কবে ফেরত দিল, দাখিলকারী পক্ষের নাম এবং ফেরত দেওয়ার কারণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি লিপিবদ্ধ করবেন এবং আর্জি ফেরত আন্ডারলাইন করবেন। কি হিসেবে গণ্য হবে? আদেশ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা প্রতিকার যদি দেখি, আহ বাদী উক্ত আর্জি এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারবে। আর বাদী অর্ডার, এটা হলো 43। অনেকে আপনারা রোমান হরফ বুঝেন না, না বুঝলে 43 লিখে নেবেন। 43 আদেশের এক বিধির অধীন আর্জি ফেরতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে বিবিধ আপিল করতে পারবে। এখানে একটা জিনিস জানা দরকার, যে ডিক্রির বিরুদ্ধে আপিল বলে আপিল, আর আদেশের বিরুদ্ধে আপিল কি বলে? মিস আপিল বা বিবিধ আপিল। তাহলে এখন আমাদের যদি প্রশ্ন আসে যে আরজি ফেরত আর আরজি খারিজের ভিতরে পার্থক্য কি, প্রথমে আমরা দেবো সংজ্ঞাগত। সংজ্ঞা দিয়ে দিবেন যে আহ, সংজ্ঞা প্রথমে এইভাবে দিয়ে দিতে পারি, 7-11-তে ওই যে 4টা কারণ, আর কলকাতা হাইকোর্টের একটা 5টা, এই 5টার কারণে আরজিটাই হচ্ছে খারিজ বা প্রত্যাখ্যান। আর 7-10 বিধিতে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করলে আরজিটাই কি? ফেরত। আইনের বিধান আন্ডারলাইন করেন। আরজি ফেরত আছে 7 কততে? 10 বিধি। আর আরজি খারিজ আছে 7-11 বিধি। কারণ আরজি ফেরতের কারণ কয়টা? একটা, ভুল আদালতে আরজি দাখিল করলে। আর অপরদিকে আরজি খারিজের কারণ কয়টা? 4টি। মতান্তরে কয়টা? 5টা। আদেশের প্রকৃতি, আরজি ফেরতের আদেশ হলো একটি কি? আদেশ। অন্যদিকে আরজি খারিজের আদেশ সিদ্ধান্ত হলো একটা কি? ডিক্রি। আপিল দেখেন যে 7-10 বিধির অধীন আরজি ফেরত হলো একটি আপিল যোগ্য আদেশ, অন্যদিকে আরজি খারিজ আদেশ হলো একটি আপিল অযোগ্য কি? বুঝলেন? পুনরায় পেশ দেখেন, আদালত আরজি ফেরত দেওয়া হলে বাদীপক্ষ উপযুক্ত অন্য আদালতে আরজিটি পুনরায় পেশ করতে পারে। অন্যদিকে আদালত কর্তৃক আরজি খারিজ করা হলে বাদীপক্ষ আরজিটি পুনরায় পেশ করতে পারে না, তবে তাবাদি মেয়াদ থাকলে নতুন করে আরজি দাখিল করা। আরজি ফেরত দিলে অবশ্যই ওই মামলাটা আবার দায়ের করা যায়, কিন্তু আরজি, হ্যাঁ ওই আরজি দিয়েই। কিন্তু আরজি খারিজ করা হলে কখনো নতুন মামলা করা যায়, কখনো যায় না। বলেন তো কখন যায় আর কখন যায় না? তাবাদি মেয়াদ থাকলে দায়ের করা যায়, কিন্তু তাবাদি মেয়াদ না থাকলে তো দায়ের করা যায় না। কোথাতেই বলছে? 7-11। জি। ইংরেজি প্রতিশব্দ দেখেন, আরজি ফেরতকে ইংরেজিতে কি বলে? রিটার্ন অফ প্লেট। অন্যদিকে আরজি খারিজকে ইংরেজিতে বলে রিজেকশন অফ প্লেট। বিলম্ব মওকুফ দেখেন, বিলম্ব মওকুফ এটা গুরুত্বপূর্ণ। আরজি ফেরতের ক্ষেত্রে আদালত তামাদি আইনের 14 ধারা অনুযায়ী বিলম্ব মওকুফ করতে বাধ্য। পক্ষান্তরে আরজি খারিজের ক্ষেত্রে বিলম্ব মওকুফের কোনো সুযোগ, তার মানে 14 ধারায় আমার আরজি ফেরত দিতে পারে, ইভেন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে গিয়েও আরজি ফেরত দিতে পারে। পরীক্ষায় মানে পরীক্ষায় যদি আসে যে কোন পর্যায়ে আরজি ফেরত দিতে পারে, যে কোনো পর্যায়ে। কারণ আপনি আবার বলবেন যে স্যার সাক্ষ্য গ্রহণ তো অনেক দেরি, এই সময় যে ভুল বুঝতে পারলো, এর আগে কেন পারলো না? হতে পারে, এটা বিভিন্ন ওই যে ধরেন খেয়াল করা ব্যাপার সেটা না। ওই যে মামলার মূল্যমান ঠিকঠাক ভাবে বিচার হচ্ছিল, এখন একটা সময় এসে বাদী আরজি সংশোধনের দরখাস্ত করছে যে মূল্যমান পারবে, তাহলে সেই ক্ষেত্রে যদি উনার এখতিয়ারের বাইরে চলে যায়, তাহলে ওই মামলাটা তো আর উনার বিচার করার এখতিয়ার থাকে না। সেই ক্ষেত্রে আরজি ফেরত দিবে, যে কোনো পর্যায়ে আরজি ফেরত দিতে পারে। আর এক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে আদালত বাধ্য তামাদি আইনের 14 ধারায়, কিন্তু আরজি খারিজের ক্ষেত্রে বিলম্ব মওকুফের কোনো সুযোগ নাই। দেখেন আমরা চলে আসি আরজির সাথে কি কি দলিলপত্র দিতে হয়, দাখিল করতে হয়। যখন আমরা কোনো দেওয়ানি মামলা বলেন, ফৌজদারি মামলা বলেন, যখন কমপ্লেইন্টের সাথে বা প্লেইন্টের সাথে কোনো কাগজপত্র দাখিল করি, এই কাগজপত্র একটা ফর্মে কি আকারে দাখিল করতে হয়?
ফিরিস্তি আকারে দাখিল করতে হয়। আমাদের দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 14 বিধিতে ফিরিস্তির কথা বলা হয়েছে। দেখেন, আর্জির সাথে বাদীকে যেসব দলিল দাখিল করতে হয় তা কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 7 এর রুল 14 থেকে 17 পর্যন্ত আলোচনা করা হয়েছে। রুল 14 অনুযায়ী বাদী যে সকল দলিলের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করেছে তা আরজি পেশের সময় দাখিল করতে হবে এবং উক্ত দলিলের একটি নকল আদালতে পেশ করতে হবে। একটু বাইরে লিখে রাখেন ফিরিস্তি আকারে, ব্র্যাকেটে ফিরিস্তি আকারে। এবং যারা এমসিকিউ পরীক্ষারা আছেন তাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আরজির সাথে অন্যান্য কাগজপত্র ফিরিস্তি আকারে দাখিল করতে হবে, দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে বলছে বলেন? কত? 7 আদেশের 14 বিধি। 15 বিধি অনুসারে এরূপ কোন দলিল বাদীর দখলে বা আয়ত্তে না থাকলে সেক্ষেত্রে যদি সম্ভব হয় তা কার দখলে বা আয়ত্ত আছে তার বিবৃতি প্রদান করতে হবে। যদি উনার কাছে ওই দলিলটা নাই, বাট উনি জানেন যে এই দলিলটা অমুক ব্যক্তির কাছে আছে, তাহলে সেটাও উল্লেখ করে দিতে হবে। এটা বলছে কত? 15। ওনার কাছে যা যা আছে সবকিছু দিবে, এটা কত? 14। আর ওনার কাছে যা যা নাই, কার কার আছে এটা জানাই দিবে, এটা কত? 15। তারপরে আমরা চলে আসি এসব দলিল দাখিল না করলে আইনগত ফলাফল। আপনার আর্জির সাথে দলিল দেওয়ার দরকার ছিল কিন্তু আপনি দেন নাই, এমন কি হবে? দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 7 রুল 18 অনুযায়ী প্রয়োজনীয় দলিল আর্জির সাথে যুক্ত না করলে বা আদালতে হাজির না করলে তা দালিলিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে আদালত তা ব্যবহার করার অনুমতি দিতে পারে। আপনি যে দলিল দাখিল করতে করেন নাই আদির সাথে, পরবর্তীতে তা দাখিল করতে পারবেন না, তবে আদালত কিছু ব্যতিক্রম প্রেক্ষাপটে অনুমতি দিতে পারে। নিম্নোক্ত ক্ষেত্রে আর্জি দাখিল করার সময় কোনো দলিল দাখিল না করলেও আদালতের অনুমতি ছাড়া তা ব্যবহার করতে পারবে। কোন কোন ক্ষেত্রে দেখেন? বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য, আপনি যদি বিবাদী সাক্ষীরে জেরা করেন তখন দাখিল করতে পারবেন, আদালত অনুমতি না দিলেও পারবেন। বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো প্রশ্নের জবাব দানের জন্য যে দলিল উপস্থাপন করতে হয়, বিবাদী আপনার যদি কোনো প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি কোনো দলিল হাজির করার দরকার হয় সেই ক্ষেত্রে। আর সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত করার জন্য দাখিল করা হয়। সাক্ষী যিনি আছেন তার যে স্মৃতি আছে সেই স্মৃতি পুনর্জীবিত করার জন্য এই 3টা ক্ষেত্রে আপনি আদির সাথে দলিল দাখিল না করলেও পরবর্তীতে দাখিল করতে পারেন। তাহলে প্রথমে আমরা এই জায়গায় যে আদির সাথে কোন কোন দলিল দিবে এটা আছে কত বিধি? 14 বিধি। যে দলিল উনার কাছে নাই, কার দখলে আছে জানাই দিবে, কত? 15 বিধি। যে দলিল দেওয়া উচিত ছিল দেয় নাই, তাহলে সেইগুলার পরবর্তীতে দাখিল করতে পারবে না, তবে আদালতের অনুমতি ছাড়া কিছু ক্ষেত্রে পারবে, কত বিধি বলছে? 18। বিবাদীরে জেরা করার জন্য, বিবাদীর সাক্ষীরে জেরা করার জন্য, বিবাদীর কর্তৃক উত্থাপিত কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত করার জন্য। এই 3টা ক্ষেত্রে যে দলিল আমি আজের সাথে দেই নাই তা পরবর্তীতে দাখিল করা যেতে পারে। এখন আমাদের এখান থেকে আরজি খারিজ থেকে অনেকগুলা প্রবলেমেটিক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা একটু দেখি। দেখেন, সমস্যা 1, পাইছেন? সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের ডিগ্রির প্রার্থনায় করিম সহকারী জজ প্রথম আদালতে চট্টগ্রামে কবিরের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করে। সত্য ঘোষণা এবং খাস দখলের মামলা এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত কত ধারায় করে বলেন? 8 ও 42। এই মামলাটা করছে কে? করিম। কার বিরুদ্ধে? কবিরের বিরুদ্ধে। কোথায় করেছে? চট্টগ্রাম সহকারী জজ আদালতে। কবির একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা এবং আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে আলোচনা বলছে। যে এই জায়গা বিবাদী যে কবির, সে কি আরজি খারিজের দরখাস্ত দিতে পারবে কিনা। আর
এই আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে এটা আলোচনা। বলেন তো পারবে কিনা? কবির আরজি খারিজের দরখাস্ত দিতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। এবং সে তো দরখাস্ত দিয়ে ওই যে দেখাবে যে আরজিতে এই ত্রুটি আছে। তো আমরা যারা নতুন আসছেন বা ভুলে গেছেন, যে কোনো সমস্যামূলক প্রশ্ন আমরা 4 ধাপে লিখবো। 4 ধাপ। প্রশ্ন তো সমস্যা এক, কিন্তু লিখবো আগে লিখবো ঘটনার বর্ণনা। ঘটনার বর্ণনা হলো প্রশ্নে যা চাইছে তার আগ পর্যন্ত হুবহু হলো ঘটনার বর্ণনা। তাহলে প্রশ্নে চাইছে কোন জায়গা বলেন তো? হয় একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে খারিজের প্রার্থনা করতে পারবে কিনা, বা আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি কি সিদ্ধান্ত দিতে পারে আলোচনা করুন। তাহলে এই দুই চাওয়া অংশটুকু না ছাড়া বাকি সবটুকু হবে কি? ঘটনার বর্ণনা। এই যে সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের ডিগ্রি প্রার্থনায় করিম সহকারী জজ প্রথম আদালতে কবিরের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন, এটা হলো ঘটনার বর্ণনা। ঘটনার বর্ণনা লিখতে আপনার কি নিজের কিছু জানার দরকার আছে? না। ঘটনার বর্ণনা কিভাবে লেখা যায়? প্রশ্ন দেখেই লেখা যায়। এখন আমরা বিচার্য বিষয়ে আসি। বিচার্য বিষয়, বিচার্য বিষয় কি? যে বিচার্য বিষয় হলো ওই প্রশ্নে যে অংশটুকু আমি লিখি নাই ঘটনার বর্ণনায়, সেই অংশটুকুই লিখবো কোথায়? বিচার্য বিষয়। তবে ভাষাটা চেঞ্জ হবে। আগে প্রশ্নে হলো আমার কাছে জানতে চাইছে, আর বিচার্য বিষয়ে লিখবো হলো আমাকে লিখতে হবে। কিভাবে দেখেন, কবির একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা এবং আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে তা আলোচনা করতে। ওই জায়গা ছিল আলোচনা করো, পারবে কিনা। আর এই জায়গা লিখবো পারবে কিনা আর আমাকে সিদ্ধান্ত নিতে তা আলোচনা করতে। এটা হলো কত? বিচার্য বিষয়। তার মানে ঘটনার বর্ণনা এবং বিচার্য বিষয় লিখতে আমাদের যে কোনো সমস্যামূলক প্রশ্নের ওই প্রশ্ন দেখেই আমরা ওই জিনিসটা লিখতে পারবো। ভাই বুঝেন কিনা? আচ্ছা, তাহলে আইনগত পর্যালোচনা দেখেন। আইনগত পর্যালোচনা হলো এখন আমি নিজে যা জানি সবকিছু আলোচনা করবো কোথায়? আইনগত পর্যালোচনায়। আলোচ্য অংশে যদি আরজির বর্ণনা হতে দেখা যায় যে প্রকৃতপক্ষে মামলাটি তামাদি দ্বারা বাড়িত, সেক্ষেত্রে 27-11 অনুসারে বিবাদী হিসেবে আদালতে আরজি খারিজের দরখাস্ত দায়ের করতে পারে। অর্ডার 7 রুল 11 অনুযায়ী আরজির বর্ণনা অনুযায়ী মামলাটি আইন দ্বারা বাড়িত বলে প্রতীয়মান হলে আরজি খারিজ করতে পারে। তামাদি আইনের 3 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর মামলা করা হলে তা তামাদিতে বাড়িত, সেহেতু আদালত আরজি খারিজের আদেশ দিতে পারবে। তবে উচ্চ আদালতের নজির অনুযায়ী আর্থিক বর্ণনা অনুযায়ী যদি মামলাটি আসলেই তামাদিত পারিত কিনা বা বোঝা না যায়, তাহলে তা নির্ধারণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে এই মর্মে একটি ইস্যু গঠন করে আদালত মকদ্দমার বিষয়টি নিষ্পত্তি করবে। এখন আপনি নিজে এসে ভালো বর্ণনা লিখতে পারেন, এগুলা মুখস্থ করার কিছু নাই। আপনি নিজে লিখবেন, প্রথমে লিখবেন আরজি খারিজ কি, আরজি খারিজের কি কি কারণ আছে, তারপরে বলে দিবেন যে বিবাদীর যদি মনে হয় যে এরকম কোনো একটা কারণ আরজি বাদীর আরজিতে নাই, তাহলে সেই কারণটা দেখাইয়া বিবাদী আদালত বরাবর আরজি খারিজের প্রার্থনা করতেই পারে। এবং আরজি খারিজ করবে কি করবে না এটা একান্তই কার ব্যাপার? আদালতের ব্যাপার। এই তো কথা। সুতরাং এখন সিদ্ধান্ত, সর্বশেষ যে অংশ এটারে বলে কি? সিদ্ধান্ত। তাহলে আমরা পাইছি ঘটনা বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, সিদ্ধান্ত। সিদ্ধান্ত হবে দুই কথায়। বিচার্য বিষয় যেরকম দুই কথায় ছিল, সিদ্ধান্ত বিচার দুই কথায়। যে সুতরাং ক 27-11 বিধিতে একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে এবং যথাযথ কারণ থাকলে আদালত আরজি কি করতে পারে? খারিজ করতে। আমরা সমস্যা 2-এ চলে আসি। দেখেন 2। গোসল কাজ এত তাড়াতাড়ি ক ক দেখেন, ক একটি বাড়ির সত্য ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে ক্ষয়ের বিরুদ্ধে
10/1/2003 তারিখে দেওয়ানি মামলা নং 1/2003 দাখিল করে। মামলাটা করছে কত তারিখে? 2003 সালের জানুয়ারি মাসের 10 তারিখ। আদালত দেখে যে আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে তায়দাদ মূল্য কম দেখানো হয়েছে। তায়দাদ মূল্য কম মানে কি? ওই আপনার সুট ভ্যালুয়েশন কম। ফলে আদালত 20/1/2003 তারিখের মধ্যে মকদ্দমা মূল্যমান সংশোধনের নির্দেশ দেয়। কয় তারিখের ভিতরে? 20/1/2003। বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে 21/1/2003 তারিখে একাদেশে আর্জি খারিজ করে। বাদীর জন্য কি কি প্রতিকার আছে? মানে এই জায়গায় আর্জি খারিজ করছে, আর্জি খারিজে কি প্রতিকার আছে বলেন? নতুন মামলা, আপিল, আর ওই কোর্ট ফি দিয়ে পুনরুজ্জীবিত করার আবেদন কত থেকে? 149। এই তো, তাহলে এটার উত্তর হচ্ছে এটা। সেম প্রশ্ন দুইবার আসছে। তাহলে শান্ত সাহেব আর আজাদ সাহেব দেখেন, তাহলে আমরা এই জায়গায় ঘটনার বর্ণনা লিখবো কোন পর্যন্ত? প্রশ্নটা যদি দেখি যে আরজি খারিজ করে বাদীর জন্য কি কোনো প্রতিকার আছে, তাহলে এই প্রথম কয়েকটি বাড়ির সত্য ঘোষণা থেকে শুরু করে আরজি খারিজ করে এই পর্যন্ত হবে কি ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে বাদীর কি কোনো প্রতিকার আছে তা আলোচনা করতে হবে। এই দেখেন বিচার্য বিষয়, বাদীর জন্য কি প্রতিকার আছে তা আলোচনা করতে হবে, বা বাদীর কোনো প্রতিকার আছে কিনা তা আলোচনা করতে হবে। আমরা চলে এসে আইনগত পর্যালোচনা। আইনগত পর্যালোচনা আসলে পড়ার কিছু নাই, ওই যে ভিতরেই পড়ে আসছে যে নতুন মামলা করা যায় অথবা কি আহ দুই আদেশের দুই বিধি অনুসারে মানে এটা ডিগ্রি, আর ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। আর ওই যে রাধারানী সাধু বনাম দুর্গা রানী, এই জায়গায় ওই যে 149 ধারায় পুনর্যুক্ত করার আবেদন করা যায়। আমরা সমস্যা 3-এ চলে আসি। দেখেন, এক্স বাদী হয়ে আপনার মক্কেল অয় সহ আরো 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি সম্পদ নালিশি জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং অয় কর্তৃক পরিচালিত আরজির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদ অন্তর্ভুক্তির প্রতিষ্ঠার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মকদ্দমা দায়ের মানে করলে নালিশি জমির দখল বিষয়ক একটি একতরফা স্ট্যাটাস কো আদেশ লাভ করে। লাইনটা বেশ বড়, একটু বুঝেন। এই জায়গায় বাদীকে এক্স মামলা করছে কয়জনের বিরুদ্ধে? 505 জনের বিরুদ্ধে। কিসের জন্য? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। জানেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা হলো যে ঘটনা ঘটে নাই, ঘটতে যাচ্ছে, আশঙ্কা আছে, আমার এখনো বেদখল করে নাই, বেদখল করতে পারে। চুক্তি ভঙ্গ করে নাই, চুক্তি ভঙ্গ করতে পারে। ঘুষি এখনো দেয় নাই, ঘুষি দিতে পারে। এটা এমনি বলা আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমি মামলা করবো, এটা এক ধরনের অন টাইপ অফ প্রিভেন্টিভ রিলিফ, নিরোধমূলক প্রতিকার। তো এক্ষেত্রে আমার মামলা করতে হবে কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তো এই জায়গায় বলছে এবং ওয়াই কর্তৃক আরজির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদের অন্তর্ভুক্তির প্রতিষ্ঠার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মকদ্দমা দায়ের করতে নালিশি জমির দখল বিষয়ে একটি একতরফা স্ট্যাটাস কো লাভ করে। মানে সেই মামলা শুধুই করে নাই চিরস্থায়ী নিষেধাজ্ঞার, বরং এখানে একটা কিও পাইছে, স্ট্যাটাস কো আদেশও পাইছে। স্ট্যাটাস কো আদেশ মানে হলো স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ। আপনি জানেন যে সমবায় সমিতি সংক্রান্ত মকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। সমবায় সমিতি সংক্রান্ত মামলা এই জায়গা প্রশ্নে বলে দিছে যে এই আদালতের কি বহির্ভূত, বিচার বহির্ভূত। এমত অবস্থায় আপনার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে তাৎক্ষণিক কি পদক্ষেপ গ্রহণ করবেন দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর বিধান উল্লেখে উত্তর দিন। 2020 সালে আসছে, 2020 সালে আসছে। এই সময় থেকে আপনাদের কপাল পড়া শুরু হয়েছে। 2020 সালের এটা আন্দোলনের পরের প্রশ্ন, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন তাহলে ঘটনার বর্ণনা আমাদের কোন পর্যন্ত আসবে? যে শান্ত সাহেব, দেখি আপনি একটু জোরে বলেন তো ভাই, ঘটনার বর্ণনা কোন পর্যন্ত আসবে?
প্রথম থেকে এখতিয়ার বহির্ভূত, জি। তারপরে বিচার বিষয় কি আসবে বলেন? আমার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সহকারী বা আদালত তাৎক্ষণিক কি পদক্ষেপ নিতে পারবে? The Code of Civil Procedure আটের বিধান আলোচনা করছে। আচ্ছা, সে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইছিল এবং ওয়াই কর্তৃক পরিচালিত তফসিলভুক্ত যে সমবায় সদস্য সমবায় সমিতির সদস্য পদ হওয়ার জন্য আবেদন করছে। প্রথম হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা, আর ওয়াই যে সমবায় সমিতি চালায় সেই সমিতিতে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠার দাবি করছে কে? এক্স, যে আমি ওই সমবায় সমিতির সদস্য হতে অন্তর্ভুক্ত করা হোক, এই মর্মে হলো সে মামলাটা করছে। আচ্ছা, এখন আমরা পড়ি, দেখেন আইনগত পর্যালোচনা, যে এক্স এর দায়েরকৃত মামলাটি সমবায় সংক্রান্ত হয় তা ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচার এখতিয়ার বহির্ভূত। এমত অবস্থায় আমি বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 ঘ বিধি অনুসারে আর্জি খারিজের আবেদন করব। কারণ 7 আদেশের 11 ঘ বিধিতে বলা হয় যে মামলা গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলে বা আইনগত বারিত প্রতীয়মান হলে আদালত আর্জি খারিজের সিদ্ধান্ত নিতে পারেন। সমবায় আইনে সমবায় সমিতির কোনো বিষয় বা বিরোধ নিষ্পত্তির জন্য সুস্পষ্ট বিধান আছে। ওই বিরোধ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য উক্ত আইনে যে সমস্ত বিধান আছে সেই বিধান অনুযায়ী প্রতিকার লাভের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। সমবায় আইন, আমি একটু বলে লিখি, এই জায়গায় উল্লেখ করা হয়নি, আপনি একটু লিখে রাখেন। সমবায় সমবায় সমিতি আইন 2001, সমবায় সমিতি আইন 2001 একটু লিখে রাখেন। সমবায় সমিতি আইন 2001 অনুসারে লেখেন, 2001 অনুসারে সমবায় সংক্রান্ত যে কোনো মামলা করতে হবে বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে। সমবায় সমিতি আইন 2001 অনুসারে সমবায় সংক্রান্ত যে কোনো মামলা করতে হবে বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে। সমবায় সমিতির কি নেচার? জমি জমার মামলা তো আপনি এই জায়গায় ওই কমিটিতে অন্তর্ভুক্ত হইতে চাইতেছেন এবং পরীক্ষা আপনার প্রশ্নে বলেই দিছে যে এই জায়গায় এটা অন্তর্ভুক্ত, এটা এই আদালতের এখতিয়ারভুক্ত না। জমি জমি জমার কি মামলা সেটা হলো আপনার নেচার ব্যাখ্যা করতে হবে। এরূপ ক্ষেত্রে দেওয়ানি আদালতের প্রতিকার চাওয়ার অধিকার বারিত বলে গণ্য হবে। তাই আলোচ্য অংশে এক্স এর দায়ের করা সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তির দাবি করে সিনিয়র সহকারী জজের আদালতে দায়ের করা মকদ্দমা আইনে বারিত। তাই এই মকদ্দমায় প্রাপ্ত একতরফা স্ট্যাটাস কো কি বলে গণ্য হবে? বাতিল বলে গণ্য হবে। সুতরাং আমার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি কার্যবিধির 1908 7 আদেশের 11 ঘ বিধিতে আর্জি খারিজের দরখাস্ত দায়ের করবো। এবং এখানে আপনি কেন, ধরেন আপনি তো পরীক্ষার হলে জানেন না যে সমবায় সমিতি আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তো না জানলেও প্রশ্নে কিন্তু আপনারা হিন্টস দিয়ে দিছে, প্রশ্নে হিন্টস দিয়ে দিছে। দেখেন ওই যে প্রশ্নে কি বলছে, আপনি জানেন যে সমবায় সমিতি সংক্রান্ত মকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার, তার মানে এই মামলাটা ওই আদালতের বিচার করার এখতিয়ার নাই। বুঝতে পারছেন? আর সমবায় সমিতি সংক্রান্ত আইনে যার জানার মানে ইচ্ছা জাগছে সে দেখে নিয়েন, ওই জায়গায় 90টা ধারা আছে, কষ্ট করে পড়ে নিয়েন। তাহলে আর বার কাউন্সিলের পড়া লাগবে না, মানে সমবায় নিয়েই থাকেন। দেখেন আচ্ছা, আমরা চলে আসি সমস্যা 4। 2022 সালের মে মাসের 10 তারিখ এক্স এর সাথে ওয়াই এই মর্মে চুক্তি করে যে ওয়াই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর
90 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। ওয়াই চুক্তির 10 দিন পর অনুমতি পায়, কিন্তু চুক্তি অনুযায়ী দলিল সম্পাদন করে দেয় নাই। জুলাই মাসের 20 তারিখ এক্স চুক্তি বলবতের মামলা করে। এক্স মামলা করছে যে আমার চুক্তি বলবৎ, আপনি যেহেতু রেজিস্ট্রি করে দেন নাই, চুক্তি বলবতের মামলা করছে যে আদালতে যাতে চুক্তিটা বলবৎ করা হোক। 90 দিন শেষ হওয়ার পূর্বেই মামলাটি দায়ের করায় বিবাদীর আবেদন ক্রমে আদালত 20 সেপ্টেম্বর আরজিটি বাতিলের ডিক্রি দেয়। এক্ষেত্রে এক্স এর করণীয় কি? প্রশ্নটা আবার পড়ি, দেখেন এখানে বোঝার অনেক কিছু আছে, আগে প্রশ্ন করে বুঝতে হবে। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে প্রথমে আপনার ওই চান্দি গরম হয়ে যাবে দেখে যে কি বললো আর কি লেখলো। দেখেন 2022 সালের মে মাসের 10 তারিখ এক্স এর সাথে ওয়াই এই মর্মে চুক্তি করেছে। কে চুক্তি করছে? এক্স করছে ওয়াই এর সাথে। ওয়াই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর, মানে চুক্তি করছে ওয়াই, বাট ওয়াই বলতেছে যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়ার 90 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। অনুমতি পাওয়ার কয় দিনের মধ্যে? 90 দিন। ওয়াই চুক্তির 10 দিন পর অনুমতি পায়, কিন্তু চুক্তি অনুযায়ী দলিল সম্পাদন করে দেয়নি। চুক্তির বলছে যে অনুমতি পাওয়ার কয় দিনের মধ্যে দিবে? 90 দিন, কিন্তু উনি অনুমতি পাইছে 10, মানে চুক্তি হওয়ার 10 দিন পরে অনুমতি পাইছে, কিন্তু অনুমতি পাওয়ার পরে সম্পাদন দলিল সম্পাদন করে দেয়নি। তো ওনাদের চুক্তিটা হয়েছিল কবে বলেন? মে মাসের কয় তারিখ? 10 তারিখ। তো মে মাসের 10 তারিখ যদি চুক্তি হয়, সে অনুমতি পাইছে 10 তারিখের 10 দিন পর। অনুমতি পাইছে কবে? মে মাসের 20 তারিখে। তাহলে 20 তারিখ থেকে, মে মাসের 20 তারিখ থেকে কয় দিনের মধ্যে রেজিস্ট্রি করে দিবে? 90 দিনের মধ্যে। মে মাসের 20 তারিখ থেকে 90 দিন মানে 3 মাস। তাহলে কি জুন, জুলাই, আগস্ট। তাহলে আগস্টের কয় তারিখের মধ্যে? 20 তারিখের মধ্যে। আচ্ছা, জুলাই মাসের 20 তারিখ এক চুক্তি বলবতের মামলা করে। মামলাটা করা উচিত ছিল কবে? আগস্টের 20 তারিখের পরে, কারণ এখনো তো 90 দিন সময় পার হয়ে যায় নাই। কিন্তু বাদী চুক্তি বলবতের মামলা করছে কয় তারিখে? জুলাই মাসের 20 তারিখে, মানে জুন জুলাই মাত্র 2 মাস পরে মামলা করছে। আরো 30 দিন সময় কিন্তু ছিল। বুঝতেছেন? 90 দিন শেষ হওয়ার পূর্বে এই মামলাটি দায়ের করায় বিবাদীর আবেদন ক্রমে আদালত 20 সেপ্টেম্বর আরজিটি বাতিলের ডিগ্রি দেয়। 90 দিন বিবাদী এসে বলছে যে অনার মামলায় তো কারণে উদ্ভব হয় নাই, আরো 1 মাস সময় আছে। এই মামলা তো আমি তো 90 দিন এখনো হয় নাই, 60 দিনের মাথায় উনি মামলা করছে। তো বিবাদীর এই ব্যাখ্যায় আদালত কি করে দিছে? আরজি খারিজ করে দিছে। বাতিল মানে হলো খারিজ। এক্ষেত্রে বাদী এক্স এর করণীয় কি, এবং বিচারিক আদালতের যে ডিক্রির যথার্থতা, এটা ডিক্রিটা দিছে এটা কি ঠিকঠাক আছে কিনা? কাহিনী কি বুঝছেন? এক্স আর ওয়াই চুক্তি করতে 10 মে, বলছে যে অনুমতি পাওয়ার পরে জমি রেজিস্ট্রি করে দিবে 90 দিনের মধ্যে। অনুমতি পাওয়ার 90 দিনের মধ্যে। সে অনুমতি পাইছে 10 দিন পর, মানে 20 মে। তাহলে 20 মে থেকে কয় দিনের মধ্যে দিবে? আগস্টের 20 তারিখে। 90 দিনের মধ্যে। কিন্তু 90 দিন হওয়ার আগেই বাদী মামলা করে দিছে চুক্তি বলবতে। মামলা করে দিলে বিবাদী এসে বলতেছে আবার যে 90 দিন তো শেষই হয় নাই, তুমি মামলা করে কেমনে? বাদীর মামলা কি করে দিছে? খারিজ করে দিছে। এখন বাদীর কি প্রতিকার আছে? মামলা খারিজ করে নাই, করছে আরজি বাতিল, মানে আরজি খারিজ। তাহলে আমরা জানি আরজি খারিজ করলে প্রতিকার কি? ওই যে 3টা 27-13 নতুন মামলা, তারপরে আরজি মানে আপিল করা, আর একটা কি 149-এ পুনর্যুদ্ধ করার আবেদন করা। তাহলে এগুলা সে করতে পারবে। শান্ত সাহেব বলেন তো তাহলে এই জায়গায় ঘটনার বর্ণনা কোন পর্যন্ত আসবে? আদিবাসীদের কি দেয়? আর বিচার্য বিষয় কিভাবে লিখতে হবে? এক্স এর করণীয় এবং বিচারিক আদালতের আরজি বাতিলের ডিক্রির যথার্থতা যাচাই করতে হবে। ঠিক। তো এখানে একটা দারুণ কথা আছে, দেখেন
আইনগত পর্যালোচনা, আদালত আরজি খারিজের আদেশ দিলে অথবা বিবাদী কর্তৃক আরজি খারিজের আবেদন মঞ্জুর করলে সেক্ষেত্রে এক সংক্ষুব্ধ পক্ষ হিসেবে নিম্নোক্ত প্রতিকার পাবে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 2 ধারা অনুযায়ী আরজি খারিজের ডিগ্রি হিসেবে তাই এর বিরুদ্ধে কি করা যাবে? আপিল। আর 7 আদেশের 13 বিধি অনুযায়ী বাদী পুনরায় একই বিষয়ে নতুন আরজি দাখিল করতে পারবে। এছাড়া মামলা দায়েরের কারণ উল্লেখ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তখনও কারণ উদ্ভব হয়নি, সেক্ষেত্রে যদি দেখা যায় যে মামলা দায়ের করার পর বা মামলা চলাকালীন সময়ে কারণ উদ্ভব হয়েছে, সেক্ষেত্রে আরজি বাতিল করা যাবে না। নির্দিষ্ট সময় পূর্বে দাখিল করা মামলাটি প্রিম্যাচুর হওয়া সত্ত্বেও মামলা চলাকালীন সময় ত্রুটি দূর হওয়ায় আরজি বাতিল করার আদেশ দেওয়া সঠিক হয়নি। মানে যদিও সে মামলাটা দায়ের করছে কারণ উদ্ভবের আগেই, কিন্তু বিবাদিত এসে বলে নাই যে রনান আমি তো জমি দলিল করে দিব, জমি দলিল করে দিব, তার মানে মামলা করলেও বিবাদী এসে বলতেছে কি যে আমি জমি দলিল করে দিব না। তার মানে যদিও প্রি ম্যাচিউর আপনি মামলাটা করছেন কিন্তু ঘটনাটা আসলে কি সত্য সেটা বলতেছে যে মামলা দায়েরের কারণ উল্লেখ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তখনও কারণ উদ্ভব হয়নি। সেক্ষেত্রে যদি দেখা যায় যে মামলা দায়ের করার পর বা মামলা চলাকালীন সময় কারণ উদ্ভব হয়েছে, ওই যে মামলা দায়ের করার পর বা মামলা চলাকালীন সময় কারণ উদ্ভব হয়েছে, ওই যে মামলা করার পরে সে বলতেছে, ধরেন সে দিবে না, তো নির্দিষ্ট সময় পূর্বে দাখিল করা মামলাটি প্রি ম্যাচুর হওয়া সত্ত্বেও মামলা চলাকালীন সময় ত্রুটি দূর হওয়ায় আজই বাতিল করার আদেশটি সঠিক হয়নি। এই কথা বলছে 56 ডিএলআর কত 514। আপনি একজনের কাছে 5 লাখ টাকা পান, এখন আপনি মামলা করে দিচ্ছেন, এখন সে যদি বলে যে ওরা না তার টাকা যে আমি দেবো না এই কথা তো আমি বলি নাই, তো এই কথা যদি না বলেন তো টাকার সাথে সাথে দিয়ে দেন, মামলা তো ওই জায়গায় শেষ হয়ে যায়। আর আপনি যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তার মানে কি আপনি আসলে এই টাকাটা দিবেন না। এটা বুঝায় না, এটা বলছে আর কি। বিবাদী এখানে কন্টেস্ট করে তাহলে হ্যাঁ বিবাদী ওর দিতে দলিল সম্পাদন করে দিতে আছে। জি, সিদ্ধান্ত যে অতএব মানে আপনারা তো মোটামুটি ওই আরজি খারিজ সবাই জানেন, কিন্তু আরজি খারিজ থেকে যে কত ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে সহজ জিনিস থেকে, এবং আসবে এই এই জায়গা থেকে আসে যে অনেক কার্যবিধি অনেক বড় হইলেও লিখিততে কিছু জোন আছে, এই জায়গা থেকে প্রশ্নগুলো আসে। এই যে আরজি খারিজ, আরজি ফেরত, 9 আদেশ, তারপরে ওই 17 আদেশ, 39 আদেশ, এই জায়গা থেকে প্রশ্ন, 38 আদেশ, 39 আদেশ, এই জায়গা থেকে প্রশ্ন একটা পাবেনই পাবেন, এগুলাই দেখেন। অতএব অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে বিচারিক আদালতের আরজি বাতিলের ডিগ্রি যথার্থ নয়, আর যে সংক্ষুব্ধ পক্ষ তার তো কোনো প্রতিকার আছে। আচ্ছা, সমস্যা 5টা দেখেন। সমস্যা 5, 16 বিজিএস পরীক্ষায় প্রশ্নে আসছে বা তার আগে পরে আসতে পারে। দেখেন, একটি মকদ্দমায় আদালত আদেশের তারিখ থেকে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ব্যর্থতায় আজই প্রত্যাখ্যাত হবে মর্মে আদেশ দেন। বলছে যে 21 দিনের মধ্যে আপনি স্ট্যাম্প পেপার ঠিকঠাক মতো দিবেন, যদি না দেন আপনার আর্জি কি হবে? খারিজ হবে। আদেশ দিয়ে দিয়েছে। বাদী আদেশের 25তম দিনে একটি দরখাস্ত নিয়ে তার মায়ের মৃত্যুর কারণ সময় মতো স্ট্যাম্প পেপার সরবরাহ করতে পারেনি বলে বক্তব্যে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার জমা দিতে 7 দিনের সময় প্রার্থনা করে। কাহিনী বুঝেন, ওনারে স্ট্যাম্প পেপার দিতে বলছিল কবে? 21 দিনের মধ্যে। উনি আইসে কয়দিন পর? 25তম দিনে এসে আরো সময় চাইতেছে কয়দিন? 7। এই বিষয়ে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর বিধানবলী উল্লেখে দরখাস্তটির রক্ষণীয়তা বিষয়ে মতামত দিন। তাহলে আজাদ সাহেব এই জায়গা ঘটনার বর্ণনা কি হবে বলেন? এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনার বিচার্য বিষয় বিধান উল্লেখে দরখাস্তটির রক্ষণীয়তা বিষয়ে আলোচনা করুন, লিখবো করুন পরীক্ষার স্যার রেখি করুন লেখা উচিত না? আচ্ছা দেখেন, এই জায়গায় আমার করতে হবে সেটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন, আইনগত পর্যালোচনা, উক্ত দরখাস্তটি রক্ষণীয় নয়
আপনি আইন পাঠ বই যদি দেখেন, ওই বইতে উনি লেখছে দরখাস্ত রক্ষণীয় বা প্রকৃতপক্ষে রক্ষণীয় নয়, কারণ আদেশ 7-এর বিধি 11-এর বক্তব্য অনুযায়ী অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহের বিষয়টি সংশোধনের জন্য আদালত সর্বোচ্চ আন্ডারলাইন করেন 21 দিন সময় দিতে পারে। এ সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে আদালত আর্জি খারিজের আদেশ দিবেন। বিধি 11-এর মধ্যে শাল শব্দটা বললেন, শাল শব্দের উল্লেখ থাকায় আর্জি খারিজ করা আদালতের জন্য বাধ্যতা। তাই এখানে যথার্থ কারণ থাকা সত্ত্বেও 21 দিনের অধিক সময় প্রদান করতে পারবে না। উল্লেখিত মকদ্দমায় আদালত আদেশের তারিখ হতে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ব্যর্থতায় আজই প্রত্যাখ্যাত হবে মর্মে আদেশ দেন। এভাবে আদেশ দেওয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে অপরিণীয় কোর্ট ফি জমা না দিলে আজই বাতিলের জন্য নতুন কোনো আদেশের প্রয়োজন হবে না। কারণ উনি যখন আদেশ দিছে তখন তো বলেই দিছে যে আপনি 21 দিনের মধ্যে যদি না দেন আপনার আজই কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। একবার বলে দিছে, আবার বারবার যাই প্রশ্ন করে আরজি খারিজ হবে হবে হবে, কিন্তু উনি তো একবারেই বলে দিছে যে এতদিনের মধ্যে না দিলে আরজি খারিজ। আদালত কর্তৃক সময় বাড়ানোর আর কোনো সুযোগ থাকবে না, কারণ ওইরূপ আদেশ দেওয়ার পর আদালতের কর্তৃত্বের অবসান হয়ে যাবে। ফাংশাস অফিসিও, এটা হচ্ছে আদালতের কর্তৃত্ব অবসান বোঝায়। সুতরাং আদালত নতুন করে আর সময় বাড়াতে পারবে না, তাই উক্ত মকদ্দমাটি কি নয়, রক্ষণীয় নয়। সিদ্ধান্ত, সুতরাং আদালত নতুন করে আর সময় বাড়াতে পারবে না, তাই উক্ত দরখাস্তটি রক্ষণীয় নয়। এখানে অনেকে আপনারা ওই 148 ধারায়, দেওয়ানি কার্যবিধির 148 ধারায় একটা রেফারেন্স আছে যে সময় বাড়াইতে পারে, সময় বাড়ানোর, তো ওইটা প্রযোজ্য হবে না, কারণ এই জায়গায় সরাসরি কি শব্দ আছে, শাল শব্দটা আছে, এবং যেখানে আইনের প্রকাশ্য বিধান থাকে সেখানে আপনার 151 ধারায় আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নাই। অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে কখন, যখন আইনে কোনো প্রকাশ্য বিধান নাই, সেক্ষেত্রেই তো অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে। জি, এবার আমরা একটু দরখাস্তের মুসাবেদা দেখি। দেখেন, দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 10 বিধি অনুসারে উপযুক্ত আদালত মোকদ্দমাটি দাখিলের জন্য বাদীর আর্জি ফেরত প্রদানের দরখাস্ত বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত ঢাকা, দেওয়ানি মামলা নং এত ক সমান সমান বাদী, ক সমান সমান কি বিবাদী, এগুলার তো কোনো চেঞ্জেস নাই। আর বিষয়, দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 10 বিধি অনুসারে উপযুক্ত আদালতে মকদ্দমাটি দাখিলের জন্য বাদীর আর্জি ফেরত প্রদানের প্রার্থনায় বাদী পক্ষে দরখাস্ত, মানে একটা ব্যতিক্রম জিনিস। দেখেন যে আর্জি ফেরতের দরখাস্তই দিচ্ছে, কিন্তু কে দিচ্ছে, বাদী। বাদী চাচ্ছে যে তার আর্জি ফেরত দেওয়া হোক। কেন? বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে আজাদ সাহেব এবং শান্ত সাহেব, আপনাদের 24 আছে সিরিয়াল, এটা এক করেন, 1 2 3 4 হবে, এটা একটু সিরিয়াল মিস্টেক হয়ে গেছে। বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে উপরোক্ত মকদ্দমাটি এত তারিখে বাদী পক্ষের তদবিরের জন্য দিন ধার্য আছে। তদবিরের দিন ধার্য মানে হলো ওই দিন শুনানি আছে। 25 লেখেন 2, এই জায়গায় 2 হবে, 2। উল্লেখ্য, বাদী পক্ষের নালিশি সম্পত্তির মূল্য 4 লাখ টাকা ধার্য করে উপরোক্ত সম্পত্তিটির মকদ্দমা দায়ের করেছিলেন, কিন্তু পরবর্তীতে বাদী বিগত এত তারিখে একটি সংশোধন দরখাস্ত দাখিল করে উক্ত মূল্যের স্থলে 1,86,00,000 টাকা মূল্য হবে মর্মে প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সংশোধনী দরখাস্ত মঞ্জুর করেন এবং মকদ্দমাটি আগামী 4-2 তারিখে বাদী পক্ষের তদবিরের জন্য ধার্য করেন। আগে ছিল 4 লাখ, এখন হয়ে গেছে কত, 1,86,00,000। তাহলে উনার কি আর এখতিয়ার আছে? নাই। 26-3 বানান। উল্লেখ্য, যেহেতু হুজুর আদালত দয়া করে বাদীর দখলীয় সংশোধনী দরখাস্তটি মঞ্জুর করেছেন, সেহেতু বর্তমান মকদ্দমাটি হুজুর আদালতে আর্থিক এখতিয়ার বহির্ভূত হয়ে পড়েছে। এমত অবস্থায় বর্তমান মকদ্দমার আর্জিটি হুজুর আদালত হতে উত্তোলন করে উপযুক্ত আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল দেওয়ার জন্য বাদীর আর্জি ফেরত প্রদানের আদেশ দেওয়া আবশ্যক। অন্যথায়
হুজুর আদালতে আর্জিটি থাকলে অহেতুক তারিখ পড়বে, ফলে বিজ্ঞ আদালতের মূল্যবান সময় বিনষ্ট হবে এবং পক্ষগণ হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব উপরোক্ত অবস্থাধীনে দরখাস্তকারী বাদী পক্ষের বিনীত প্রার্থনা, হুজুর আদালত দয়া করে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত মোকদ্দমার আর্জিটি উপযুক্ত আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল করার জন্য উপরোক্ত মোকদ্দমার আর্জিটি বাদীকে ফেরত প্রদানের আদেশ দানে সুবিচার করিতে বলবে। এবং এই আদেশের জন্য বাদী পক্ষ কি থাকবে, নিরূপিত, তারপরে তো হলফনামা। তাহলে এখানে আপনারা একটা জিনিস দেখলেন, পরীক্ষা যদি আসতো মোটামুটি মানে যে বাদী আবার কিভাবে আর্জি ফেরতের দরখাস্ত দেয়, বাদীও আর্জি ফেরতের দরখাস্ত দিতে পারে। আমরা আজকে দেখে এরপরে দেখেন আমরা একটা চলে আসি দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধি অনুসারে আরজি খারিজের দরখাস্ত। আরজি খারিজের দরখাস্ত খুব সোজা, লেখা খুব সোজা। ওই বিজ্ঞ সহকারী জজ দেওয়ানি মামলার নাম এই ক সমান সমান বাদী, খ সমান সমান বিবাদী। আর আরজি খারিজের দরখাস্তটা করে কি বিবাদী। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধি অনুসারে আরজি খারিজের আবেদন, যদি আইডেন্টিফাই করেন তাহলে 11 ক 11 খ 11 গ 11 গ। আর যদি বুঝতে না পারেন তাহলে শুধু কি 7 আদেশের 11 লিখলেই হবে। বিবাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে বাদী এত তারিখে বিবাদীর বিরুদ্ধে সম্পাদিত বিক্রয়ের একটি বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনের জন্য আদালতে মামলা করে। চুক্তি অনুযায়ী সম্পত্তির বিষয়বস্তুর মূল্য ছিল 8 লাখ টাকা। মকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য অনুযায়ী মকদ্দমার কোর্ট ফি 8,000 টাকা হলেও বাদী পক্ষ তার আর্জিতে মকদ্দমার মূল্যমান কম দেখায় এবং অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করে। বিবাদী লিখিতভাবে বিষয়টি সুনির্দিষ্টভাবে দাবি করলে আদালত 21 দিনের মধ্যে মকদ্দমা মূল্যমান সংশোধন করে পর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি দাখিলের আদেশ প্রদান করে। আদালতের নির্দেশ অনুযায়ী বাদী পক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্যমান সংশোধন করে নির্দিষ্ট স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করতে ব্যর্থ হয়, তাই বাদীর আর্জিটি দেওয়ানি কার্যবিধির কততে 7 আদেশের 11 বিধির ক, খ এবং গ উপদফা অনুযায়ী খারিজযোগ্য। মকদ্দমার অন্যান্য আইনগত বিষয়সমূহ শুনানি খেলে উপস্থাপন করা। অতএব এই তো বিজ্ঞ আদালতের নিকট প্রার্থনা এই যে এই। এরপরে হচ্ছে কি হলফনামা। তো এই ছিল আমাদের আরজি খারিজ আর আরজি ফেরত। বুঝতে পারছেন? এগুলা ভালোভাবে পড়ে ফেলবেন, যেহেতু আজকে আমাদের জুমাবার। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আপনাদের আগামীকাল হচ্ছে পরীক্ষার দিন। পরীক্ষা আগামীকাল হচ্ছে আপনাদের বিকালবেলা পরীক্ষা। তো যারা পরীক্ষা দিতে চান দিতে পারেন, আর না হলে যারা পরীক্ষা দিতে চান তারা আসবেন, অন্যরা না আসলেও হবে। আর নেক্সট পরীক্ষা নেক্সট পড়া হচ্ছে আমাদের ওই মঙ্গলবারে, জি ও সরি রোববারে, রোববারে অবশ্যই রোববারে ভুল বলছি। জি জি ওই 4:30টার দিকে আসেন, শনিবারে পরীক্ষা 4:30টা। দণ্ডবিধি টাকা পয়সা কোচিং এর টাকা পয়সা 1 বছরের বেশি হয়ে গেছে, আমরা কাছে কোচিং টাকা পাও না। ওই টাকাটা দ্রুত দ্রুত দিয়ে দেন, আমাদের নাম ধরে দিলে প্রতি আপনারা মূল্য কত পান আমার তো মাইন্ড করে কিন্তু বসো, নিয়ে যান, আজাদ সাহেব নিয়ে যান। আর আপনার 1 বছর বেশি হয়ে গেছে।